30 বছর আগে পুরুলিয়ার আকাশ চিরে নেমে এসেছিল অদ্ভুত কিছু প্যারাশুট, আর তাতে ছিল কাঠের কিছু বাক্স। তবে সেদিন কি কেউ ভেবেছিল 30 বছর আগের রহস্য এভাবেই নাকানে চুবানি খাওয়াবে মধ্যবিত্ত পরিবারের ললিতা আর তার ভাই পলাশকে? রহস্যময় সেই বাক্সগুলো যেভাবে হঠাৎ এসেছিল, ঠিক সেভাবেই হঠাৎ যেন একদম হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু সেই বাক্সে ছিল এমন কিছু যার জন্য বেপরোয়া হয়ে আছে পুরুলিয়ার শহরের মাফিয়া আর পুলিশ। তবে এই গল্পের আসল টুইস্ট তো শুরু হয় তখন, যখন ললিতা আর পলাশ দুই ভাই বোন মিলে কৌশলে ব্যাংক লুটতে আসে, আর তখনই আবির্ভাব হয় আসল দুই ডাকাতের। আর ঠিক এদিন থেকেই তাদের স্বাভাবিক জীবনে ঘটতে থাকে সব অস্বাভাবিক ঘটনা। আসলে কি ছিল সেই রহস্যময় বাক্সে, আর এই বাক্সের জন্যই সবাই কেন মরিয়া হয়ে উঠেছে? আর এই দুই ভাই বোনই বা হঠাৎ কেন সোজা ব্যাংক লুটতে গেল? আর এদের সাথে ওই বাক্সেরই বা কি সম্পর্ক? এই সব প্রশ্নের উত্তর জানাতে আজ এক্সপ্লেইন করব ভরপুর সাসপেন্স, অদ্ভুত সব টুইস্ট, অমীমাংসিত কিছু রহস্য আর ক্রাইম থ্রিলে ভরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ লুটকাণ্ড। সালটা 1995, ডিসেম্বরের 17 তারিখ। সেদিন এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যা কেউ আগে কখনো না শুনেছে না দেখেছে। আকাশ চিরে এক অদ্ভুত জিনিস পুরুলিয়ার মাটিতে পড়ে। প্যারাশুটে করে কিছু জিনিস মাটিতে পড়তে দেখা যায়। ললিতা নামের এক মেয়ে বলে, যেদিন এই রহস্যের সমাধান হবে সেদিন আমি, আমার পরিবার আর এই শহর সবকিছু চিরতরে ধ্বংস হয়ে যাবে। কারণ এই রহস্য একটা টাইম বোমের মতো। আসলে কি ছিল ওই প্যারাশুটগুলোতে তা জানতে হলে ডুব দিতে হবে রহস্যে ভরা এই গল্পে। সকাল হতেই বয়স্ক এক মহিলা বনের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ দূর থেকে বড় কোনো জিনিসের ঝাপসা অবয়ব দেখে ভয়ে হাতি হাতি বলে চিৎকার করতে করতে রাস্তায় আসে। ভানুকে রাস্তায় পেয়ে বলে হাতি এসেছে। ভানু কৌতূহল বশত সেই জায়গায় এসে দেখে প্যারাশুটের সাহায্যে অনেকগুলো বাক্স পড়েছে। একটা বাক্স খুলতেই দেখে সেখানে সারি সারি অস্ত্র রাখা। ভানু একটা বন্দুক তুলে বেশ দক্ষতার সাথেই নিরীক্ষা করে। গল্প চলে আসে বর্তমানে। স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে কোচ ললিতা তার টিমকে চেয়ার আপ করছে, কিন্তু ম্যাচ যখন প্রায় হারার পথে তখন এসে নতুন এক প্লেয়ার নামায়, আর এই প্লেয়ারের নাম সোনু। সোনু মাঠে এসেই প্রথম গোল মিস করলেও পরের গোলটা ঠিক মতোই মারতে পারে, আর এই গোলের সাথে সাথেই তারা খেলায় জিতে যায়। এদিকে জামশেদপুরে পলাশ একটা কফি শপে সিসিটিভি ক্যামেরা সেট করছে। তখনই তার বস কল করে বলে, এখনই দ্রুত চলে আসো। ললিতা তার ব্যাগ গুছিয়ে বের হতেই যাবে, তখনই হেড কোচ শর্মা বলে, তোমার লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজি অনেক ভালো, তবে এই নতুন ছেলেটাকে তো আগে কখনো দেখিনি। লতিকা বিরক্ত হয়ে বলে, আপনি কি স্কুলের সব বাচ্চাদের চেনেন? শর্মা বলে, চিনি না, তবে আমি বোর্ড অফ ডিরেক্টরদেরকে চিনি। লতিকা বিরক্ত হয়ে চলে যেতে গেলেই কোচ আবারও তার পতাটকে বলে, 1 বছরের মধ্যে আমি তোমাকে পার্মানেন্ট করিয়ে দিতে পারবো, আর তুমি যে লোনের জন্য অ্যাপ্লাই করেছো সেটাও আজকের মধ্যেই অ্যাপ্রুভ করিয়ে দিব, শুধু কমপ্লেনটা উঠিয়ে নাও। লতিকা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, লোন তো আমি এমনিতেই পেয়ে যাব, কিন্তু আপনার সম্মান আর ভাগ্য দুটোই এবার যাবে। অবশ্য সম্মান তো আপনার আগেও ছিল না। বলেই লতিকা চলেই যাচ্ছিল, তখনই তার সাথে সোনু দেখা হয়। সোনু বলে, ট্রফি তো এনে দিলাম, আর গিফট দিবে না? লতিকা হেসে বলে, লোভী, চল তোকে কিছু খাওয়াচ্ছি। পলাশ আর পূজা তাদের বসের সাথে দেখা করতে চেম্বারে আসলে বস পলাশের হাতের ঘড়ি দেখে বলে, এই ইম্পোর্টের ঘড়িটা কত নিল? পলাশ বলে, 70% ডিসকাউন্টে নিয়েছে। বস বলে, তুমি তো বেশ দক্ষ, তা এতদিন হলো কোম্পানিতে আছো অথচ কখনোই প্রমোশন চাওনি। পলাশ বলে, আমি এই ব্যাপারে আপনার সাথে কথা বলতেই চাচ্ছিলাম। আসলে আমি সেলসে আসতে চাই, এমনিতেও আমার অন গ্রাউন্ডে এক্সপিরিয়েন্স অনেক ভালো। বস বলে, তা ঠিক, তা তোমাকে একটা নমুনা দেখাই। বলে একটা ভিডিও প্লে করে দেয়, যেখানে দেখা যাচ্ছে পলাশ কোম্পানি সিসিটিভি ক্যামেরা চুরি করে বাইরে বিক্রি করছে। বস বলে, ইনভেন্টরি থেকে ক্যামেরা চুরি করে অনেক গ্রাউন্ড এক্সপিরিয়েন্স নিচ্ছ, তাই না? এরপর পূজার দিকে তাকিয়ে বলে, তোমার পার্টনার এসব করেছে আর তুমি কিছুই জানো না? তোমার ট্রেনিং পিরিয়ড আরো 6 মাস বাড়িয়ে দিচ্ছি, তুমি এই 6 মাসে কোনো বেতন পাবে না। পূজা কিছু না বলতে পেরে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। বস পলাশকে বলে, আজকের মধ্যেই 3 লাখ টাকা দিয়ে কাল রিজাইন করবে, আর তা না হলে সোজা জেল। এদিকে পুরুলিয়ার লতিকার মা তুলসী গাছে পানি দিচ্ছে। তখনই লক্ষ্য করে একটা লোক তাদের বাসার জমি মাপছে। লতিকার মা জিজ্ঞেস করে, আপনি কি, আর এখানে কি করছেন? ঘটক নামের লোকটা বলে, আসলে আমি আমার নতুন জমিটা মাপছি। ঘটকের কথা শুনে লতিকা দৌড়ে বাইরে এসে
বলে, আপনি না জানিয়ে এখানে কেন এসেছেন? আমি তো বলেছি আপনার টাকা দিয়ে দিব। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের টাকা? ঠিক তখনই পলাশ বাসায় এসে ঘটককে দেখে অবাক হয়ে যায়। ঘটক বলে, 9 লাখ টাকা। এই বাসাটা বন্ধক রেখে লতিকা আমার থেকে ধার নিয়েছে। লতিকা অনেক ঘাবড়ে বলে, আপনি থামুন, আমি আপনার টাকা 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দিব। ঘটক বলে, তা তো আমি গত 3 মাস ধরে শুনছি। তখনই ভিতর থেকে ললিতা দিদা এসে বলে, এই বাড়ি তো আমার নামে, আমি তো কোথাও সাইন করিনি। ঘটক দৌড়ে এসে কাগজ দেখালে দিদা বলে, আরে বলদ, এখানে ইংলিশে সাইন করা, আর আমি তো ইংলিশ জানিই না। ঘটক বেচারা হতমম্ব হয়ে ললিতার কাছে এসে বলে, সাইন কার তা আমি জানি না, আমার জানার দরকারও নেই, শুধু আমি টাকাটা ফেরত চাই। লতিকা বলে, আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আমি সব টাকা ফিরিয়ে দিব। ঘটক আর কোনো কথা না বলেই তার লোকজনকে নিয়ে চলে যায়। মা আর দিদা মুখ ফুলিয়ে বসে আছে। তাই লতিকা বলে, বাবা যে ব্যাংকে ঋণ রেখে গিয়েছিল তার সুদও পরিশোধ করতে পারছিলাম না। দেয়াদাররা আমার স্কুল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই ব্যাংকের ঋণ শোধ করতে আবারও ঘটকের থেকে ঋণ নিতে হয়েছিল। পলাশ রেগে বলে, আমাদেরকে বলনি কেন? লতিকার মা এক ধমক দিয়ে বলে, নিজে তো কোনোদিনও একটা কলও করিস না। লতিকা বলে, আমি ঘর বিক্রি করছি না, বরং এটাকে বাঁচানোর চেষ্টা করছি। আমি স্কুলে লোনের অ্যাপ্লাই করেছি, খুব জলদি পেয়েও যাব। ঠিক তখনই পুরো বাড়ি কেঁপে ওঠে, সবাই সব জিনিস শক্ত করে ধরে। পলাশ বলে, নিচে ড্যামের পানি যাওয়ার কারণে এই বাড়ি যতবার নড়ে ওঠে কবে না জানি মাথার উপরে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পলাশ বারান্দায় দাঁড়িয়ে আছে দেখে লতিকা এসে বলে, তোমার কাছে কোনো সেভিংস আছে নাকি সবটা ওই পূজার পেছনেই উড়িয়ে দিয়েছ? পলাশ বলে, পূজার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আর আমার চাকরিও চলে গেছে। এমন কথা শুনে লতিকা আরো চিন্তায় পড়ে যায়। এলাকার ডন বারমানের বাসায় বারমানের স্ত্রী পারু বের হলে দেখে তুফান আর মুন্না বারমানের আসার অপেক্ষা করছে। বারমান আসতেই মুন্না বলে, আপনার জন্য অনেক মানুষকে খুন করেছি, এখন আমি এই কাজ ছাড়তে চাই। তুমি এখানে কাজ করতে এসেছিলে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায়। মুন্না তবুও আমতা আমতা করলে বারমান বলে, ঠিক আছে, কাজ ছেড়ে দিও, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। বড় কাজ করবে নাকি ছোট কাজ সেটা তুমি বলো। মুন্না ছোট কাজের কথা বললেও তুফান বড় কাজের কথা বলে। এটা দেখে বারমান খুশি হয়ে বলে, বড় কাজ করার আগে তোমাকে একটা ধাঁধার সমাধান করতে হবে। বারমান পারোকে ধাঁধা বলতে বললে পারো বলে, আমি কালো, আমি লাল, সময়ের সাথে সাথে আমি মালামাল, বলো তো আমি কে? বারমান বলে, ভেবে চিন্তে উত্তর নিয়ে কাল আসবো। সেখান থেকে বের হওয়ার সময় তুফান বলে, সামান্য ধাঁধাকে সমাধান করা যদি বড় কাজ হয় তাহলে ছোট কাজটা কি? মুন্না রেগে তুফানের গলা চেপে বলে, আমি তোকে আগেই বলেছিলাম আমি এই জায়গা থেকে বের হতে চাই, আর তুই আমাকে উল্টা ফাঁসিয়ে দিলি। আমি এই ধাঁধার উত্তর জানি না, কিন্তু এইটুকু জানি এই ধাঁধার সাথে হারিয়ে যাওয়া বন্দুকের কোনো না কোনো সংযোগ তো অবশ্যই আছে। বারমান গত 20 বছর ধরে তার হারিয়ে যাওয়া বন্দুকগুলো খুঁজছে। আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না। লতিকা লোনের ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলতে আসলে প্রিন্সিপাল জানায়, আমি সব কাগজ ট্রাস্টি বোর্ডে পাঠিয়ে দিয়েছি, লোন পাস হতে 2 সপ্তাহ সময় লাগবে। লতিকা বলে, আমার তো এখনই দরকার, তাই 1 সপ্তাহের মধ্যে হলে ভালো হয়। প্রিন্সিপাল বলে, আমি কথা বলে দেখবো, আর এমনি তো সবাই নতুন কোচের উপরে অনেক সন্তুষ্ট। লতিকা হাসি মুখে বেরিয়ে গেলেই সেই বদমাইশ কোচ শর্মা তার দিকে তাকিয়ে থাকে। পলাশ ব্যাংকে টাকা তুলতে আসে, তখনই ব্যাংকের লোক হঠাৎ অন্য কাজে গেলে পলাশের চোখ যায় ড্রয়ারে থাকা টাকাগুলোর দিকে। সে আশেপাশে তাকিয়ে কোনো মতে নিজেকে সামনে নিলে তখনই অফিসার চলে আসে। টাকা তুলে পলাশ বাসায় আসতেই লতিকাকে একা দেখে পলাশ তার পাশে দাঁড়ায়। লতিকা জিজ্ঞেস করে, চাকরি ছাড়লে কেন? পলাশ বলে, বোনাস চেয়েছিলাম, বস চাকরি ছাড়তে বলল, আমিও ছেড়ে দিলাম। লতিকা বলে, তাহলে এখন কি করবি? পলাশ বলে, বাড়ি বাঁচাতে তোমাকে সাহায্য করব। লতিকা বলে, তো এখন কি ব্যাংকে লুট করবি নাকি? পলাশ বলে, এতে দোষের কি? গত 6 বছর ধরে 12,000 টাকা করে লোনের কিস্তি দিয়ে যাচ্ছ। বড় লোকেরা 1000 কোটি টাকা লোন শোধ না করলে সমস্যা নেই, কিন্তু আমরা যদি এই 9 লাখ টাকা শোধ না করতে পারি তাহলে আমাদের জীবনই শেষ করে দিবে। লতিকা রেগে বলে, ব্যাংক লুট করা এত সহজ হলে আমাদের দেশে কেউ গরিব থাকতোই না। পলাশ বলে, কিন্তু অসম্ভব তো কিছু না, তাই না? সাধারণ ক্যাশিয়ারের বক্সে কম করে হলেও 3 থেকে 4 লাখ থাকে। ওরা যখন বিশ্রাম নিতে বের হবে তখন আমরা হাত দিয়েই টাকা উঠিয়ে নিব। লতিকা বলে, কিন্তু ক্যামেরা আছে, তার কি হবে? পলাশ বলে, আমরা শুধু সেসব ব্যাংকে লুট করব যেখানে আমার আগের কোম্পানির ক্যামেরা লাগানো আছে, ওখানে একটা টাইম লুপ থাকে। কোনো কারণে ক্যামেরা বন্ধ হয়ে গেলে আবারও অন হতে 3 মিনিটের মতো সময় লাগে, আর 3 মিনিট সময় আমাদের জন্য যথেষ্ট। লতিকা রেগে বলে, এই সুযোগ নিয়েই তুই তোর কোম্পানির ক্যামেরা চুরি করে বাইরে বেচতি, তাই না? এসব করলে তুই তো একদিন পাক্কা জেলে যাবি। পলাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? লতিকা বলে, আমি পূজাকে কল করেছিলাম, মা আর দিদাকে সব জানিয়ে দিব। পলাশ কাকুতি মিনতি করতে থাকলে হঠাৎ তাদের ধাক্কা খেয়ে একটা মাটির টব নিচে পড়ে যায়। লতিকা পলাশকে ধমক দিয়ে বলে, এখন তুই এই টব ঠিক করবি। আজ স্কুলে ফুটবল কম্পিটিশনের ফাইনাল ডে। লতিকাকে চিন্তায় দেখে সবাই বলে, আমরা ঠিকই জিতবো। লতিকা সবাইকে খেলার স্ট্র্যাটেজি শেখাতে বোর্ডে মাঠে ছবি আঁকায়। এদিকে
পলাশ ব্যাংকে এসে ভাবতে থাকে কখন অফিসার বের হবে আর সে সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিবে। লতিকা ক্যাপ্টেন দীপুকে বলে, মনে কর বল তোর কাছে, অপোজিশনের কেউ তোর সামনে নেই, তাহলে তুই কি করবি? দীপু বলে, খুব সহজ, বল পেতেই দৌড় দিয়ে গোল করে দিব। আর ঠিক এমন সুযোগ পেয়ে যায় পলাশ। অফিসার বের হতেই কাউন্টার ফাঁকা, তাই সেও কাচের ফাঁকা থেকে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে টাকা নিতে গেলেই পাশের অফিসার পলাশকে দেখে তার হাত ধরে চিৎকার করলে সবাই দৌড়ে এসে পলাশকে ধরে ফেলে। লতিকা দীপুকে বলে, এত সহজ না, কারণ অপর দলের লোকরা তোকে অবশ্যই আটকানোর চেষ্টা করবে, তাই আবার অন্য কিছু ভাবতে হবে। এদিকে পলাশও ধরা খাওয়ার ভয়ে তার ভাবনা থেকে কেঁপে বের হয়ে আসে। দীপু বলে, আমরা যদি অপর দলের মনোযোগ অপর দিকে নেই তাহলে সহজেই গোল করতে পারবো। পলাশ ভাবে ব্যাংকের মাঝে হঠাৎ বাজি ফোটালে সবাই ঘাবড়ে সেদিকে তাকাবে, আর পলাশ সেই সুযোগে টাকা নিয়ে চম্পট। লতিকা বলে, বিষয়টা এত সহজ না, কারণ আমরা অপোজিশন কোচের কথা ভুলেই যাচ্ছি, সে ঠিকই তার দলের মনোযোগ আমাদের দিকে দিতে বলবে। তেমনি ব্যাংকের এক বৃদ্ধ পলাশকে দেখে ফেললে চোর চোর বলে চিৎকার করতে থাকে, মানে এই প্ল্যানও ফেল। ললিতা বলে, ম্যাচকে শেষে 10 মিনিট পর্যন্ত টেনে আনতে হবে, না নিজেরা গোল করব আর না অপর দলকে গোল করতে দিব। আর শেষ মুহূর্তে যখন অপর দল হাঁপিয়ে উঠবে তখন আমরা সুযোগ বুঝে গোল দিব, ব্যাস আমরা জিতে যাব। আর হয়ও ঠিক তাই, সোনু একটা গোল দিয়ে দেয়। বোনের এমন কৌশল দেখে পলাশ নতুন এক প্ল্যান বানায়। এদিকে সোনু জামা বদলে মেয়েদের মতো স্কুল ইউনিফর্ম পরে বের হয়ে যায়। অন্যদিকে পলাশ বাসায় এসে সেই ভাঙা টপটা ঠিক করতেই যাবে, তখনই জমি ফেটে ধপ করে নিচে পড়ে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে সেখানে অনেক বড় গুপ্ত একটা ঘর দেখে। পলাশ কৌতূহল হয়ে আলো জ্বালাতেই অনেকগুলো কাঠের বাক্স দেখে। বাক্সগুলো খুলতেই দেখে তাতে অনেকগুলো বন্দুক, তার মানে এগুলো সেই বন্দুক যা 1995 সালে ভানু খুঁজে পেয়েছিল। প্রশ্ন হলো, এগুলো এখানে আসলো কিভাবে, আর এই বন্দুক দিয়েই বা পলাশ কি করতে যাচ্ছে? পুরুলিয়া 2005 সাল। বারমান ভানুর পচা লাশের দিকে তাকিয়ে প্রচুর রেগে বলে, এ মরল কিভাবে? গোলু বিরক্তি নিয়ে বলে, দিনে যদি 5 বার মারা হয় তাহলে বাঁচবে কিভাবে? এত মার খেয়েছে যে নিজের নামও ভুলে গিয়েছিল। বারমান রেগে বলে, তোমার ধারণাও নেই আমার কত বড় লোকসান করে দিয়েছ, এখন একে এখান থেকে সরাও। গোলু লাশের স্যান্ডেল খুলতে গেলেই হঠাৎ তাতে কিছু একটা আটকাতে দেখে টানতেই দেখে একটা কাপড়ের মধ্যে কিছু কথা লেখা। দ্রুত সেই কাপড় নিয়ে বারমানের গাড়ির পিছু এসে তাকে ডাকতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। পলাশ লতিকাকে বলে, গতকালের খেলায় লাস্ট মিনিট স্ট্র্যাটেজি দেখে আমি তো তোর ফ্যান হয়ে গেছি। লতিকা আর চোখে তাকিয়ে বলে, কি চাও সোজাসুজি বলো। পলাশ বলে, গত রাতে 2টা রাস্তা খুলে গেছে, যে কোনো একটা রাস্তায় হাঁটলেই আমাদের এই ভাঙাচোরা বাড়ি রাজমহল হয়ে যাবে। লতিকা বলে, গতকালকে থাপ্পড়ের শিক্ষা হয়নি? পলাশ বলে, না আসলে আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলেছো, এভাবে টাকা হাতাতে গেলে তো ধরা পড়ে যাব, কিন্তু এই কাজটা যদি এমন কেউ করে যাকে কেউ দেখতে পাবে না। লতিকা রেগে গেলে পলাশ বলে, আরে তোমার নতুন ওই টিম প্লেয়ার আছে না সোনু, ওকে দিয়ে যদি এটা করানো যায় তাহলে কেমন হয়? এসব শুনে লতিকা পলাশকে মারতে শুরু করে। ঠিক তখনই পুরো মাটি কেঁপে উঠলে লতিকা দেখে তার দাদি বুলডোজারের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে আর ঘটক তাকে সরানোর চেষ্টা করছে। দাদি বলে, জীবন থাকতে সে সরবে না। লতিকা রেগে ঘটককে বলে, কি করছেন আপনি? এমন করলে তো এমনিতেই আমাদের বাসা ভেঙে পড়বে। ঘটক বলে, ভালোই হলো, আমার অর্ধেক কাজ এমনি কমে যাবে আর খরচও কমবে, আর এমনিতেও এই বাসাটা আমার। এদিকে লতিকার মা বাইরে এত শোরগোল শুনে এসে বলে, আমিও দেখবো কিভাবে এই ঘর ভাঙে। বলেই একটা চিনির কৌটা নিয়ে বুলডোজারের পেট্রোলের মধ্যে ঢালতে চাইলে দুজনের ভেতরে থাকা ছেলেটা লাফিয়ে নিচে নেমে তাকে আটকানোর চেষ্টা করে। মা রেগে বলে, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দিস? পলাশ রেগে উল্টা ছেলেটাকে মারতে শুরু করে। ঘটক বলে, এসব তামাশা বন্ধ করো, না হলে আমি পুলিশ ডাকবো। পলাশ পরিস্থিতি সামলাতে ঘটক এক সাইডে নিয়ে কি যেন বোঝায়। ঘটক ফিরে এসে বলে, 2 সপ্তাহ পরে আবার আসবো। বলেই সে সেখান থেকে চলে যায়। পলাশ তার বন্ধু হরিশের সাথে দেখা করতে আসলে হরিশ জিজ্ঞেস করে, আর কয়দিন এই গ্যারেজে কাজ করবি? হরিশ বলে, 2 বছরে এই গ্যারেজকে আমি শোরুম বানিয়ে ফেলবো। পলাশ জিজ্ঞেস করে, তুই কি এখনো জঙ্গলে গাড়ি ঠিক করতে যাস? বলেই পকেট থেকে বন্দুক বের করে দেখালে হরিশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? পলাশ বলে, আমার একটা বন্ধু বিক্রি করতে চাই, তাই বললাম আমার একটা বন্ধু আছে যে তোমাকে সাহায্য করতে পারে, তার পরিবর্তে তুমি 20% রেখে দিও। হরিশ চুপ করে থাকলে পলাশ বলে, 40%, এর বেশি আমি দিতে পারবো না। হরিশ বলে, আমাকে 100% দিলেও আমি এই কাজ করতে পারবো না, চলো তোমাকে একটা খবর দেখাই। বলেই হরিশ পলাশকে টিভির সামনে এনে দেখে সেখানে দেখাচ্ছে জঙ্গল থেকে অনেক হাতিয়ার সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হরিশ বলে, জঙ্গলে যারা কাজ করতো তাদের এখন এই বেহাল দশা। ইন্সপেক্টর ধার এখন পুরো এলাকায় সিঙ্গাম হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে পলাশ আরো চিন্তা
চিন্তায় পড়ে যায়। সাপ্লায়ার ফয়সাল বারমানকে কল করলে বারমান কল রিসিভ করে বলে বিকালের মধ্যেই আপনি আপনার জিনিস পেয়ে যাবেন। ফয়সাল বলে কিন্তু আমার তো বিদেশিগুলো নিয়ে চিন্তা হচ্ছে। বারমান বলে সেগুলো ডেলিভারি হয়ে যাবে। ফয়সাল বলে ঠিক আছে, আপনাকে আরো 10 দিন সময় দিচ্ছি। ফয়সাল কল কাটতেই বারমান জিনিসগুলো তার লোকদেরকে নিয়ে যেতে বলে। ঘরে ঢুকতেই পারু বারমানকে বলে বন্দুক তখনই খুঁজে পাবে যখন তুমি নিজে ময়দানে নামবে, নয়তো যাদের দিয়ে কাজ করাচ্ছ তাদের দিয়ে কিচ্ছু হবে না। তখনই বাটলু এসে বলে আপনাকে যার সাথে দেখা করতে চেয়েছিলাম সে এসে গেছে। পিনাকি ভিতরে এসে তার পরিচয় দিয়ে বলে আমি একটা স্কুলের সায়েন্স টিচার। দুনিয়া আমাকে শিখিয়েছে যে বন্দুকের ধার কলমের থেকেও বেশি, তাই আপনার থেকে শিখতে এসেছি। বারমান বলে আগে একটা ধাঁধার সমাধান করতে হবে। পারু সেই ধাঁধাটা বললেই পিনাকি একটু ভেবে বলে এর উত্তর তো কয়লা, কারণ কয়লা এমনি কালো, পোড়ালে লাল হয় আর মাটিতে পুতলে হীরা হয়ে যায়। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। বারমান কয়েকটা কাগজের টুকরা দিয়ে বলে এই সবগুলো ধাঁধা সমাধান করতে হবে, পারলে এত টাকা দিব যে নিজে দিয়ে একটা কলেজ খুলতে পারবে। বাটলো বলে তাহলে আমার কি হবে? বারমান একটা বন্দুক দিয়ে বলে আজ থেকে তুই বডিগার্ড থেকে সোজা সেনাপতি। পিনাকি জিজ্ঞেস করে কিন্তু আমরা কি খুঁজছি? বারমান বলে বন্দুক, যার অর্ধেক পুলিশ নিয়ে গেছে, বাকি অর্ধেক আমার কাছে ছিল, যেটা আমার ভাই আর তার লোক মিলে সরিয়ে ফেলেছে। এই ধাঁধাগুলোর মাধ্যমে ওই বন্দুক পর্যন্ত পৌঁছানোর রাস্তা পাবে। তোমার কাছে 1 সপ্তাহ সময় আছে। প্রিন্সিপালের রুমের বাইরে বসে হেড কোচ শর্মা আর লতিকা অপেক্ষা করছে। প্রিন্সিপাল বাইরে আসলে শর্মা চলে যায়। প্রিন্সিপাল লতিকাকে বলে ট্রাস্টি তোমার লোন হয়তো আজই অ্যাপ্রুভ করে দিবে, কিন্তু তার বদলে তোমাকে শর্মার বিরুদ্ধে করা কেসটা তুলে নিতে হবে। এই যুগে সৎ থেকে ভালো কিছুই পাওয়া যায় না। লতিকা পরিস্থিতি বুঝতে পেরে এবার গভীর চিন্তায় পড়ে যায়। ভিতরে মিটিং এ প্রিন্সিপাল লতিকাকে বলে তোমার কমপ্লেনের কোনো প্রমাণ নেই। পাশ থেকে আরেকজন বলে 2-1টা মেসেজ আছে, কিন্তু তাও সত্যিকে বলছে সেটা বলা মুশকিল, তাই কমপ্লেনটা ফিরিয়ে নেওয়া উচিত। লতিকার তখন পরিবারকে দেওয়া কথা বারবার মনে পড়ছে। তখন এই শর্মা বলে আসলে সব ভুল বোঝাবুঝি হয়েছে। এই কথা শুনে লতিকা প্রচুর রেগে বলে আজ যদি আমি চুপ থাকি তাহলে আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকবে, আর কারোর সাথে যেন এমন না হয়, তাই আমি এই কমপ্লেন ফিরিয়ে নিব না বলেই সেখান থেকে চলে আসে। বাসায় ফিরেও লতিকার এই বাসাকে বাঁচানোর দুশ্চিন্তা মাথায় ঘুরতেই থাকে। লতিকা পলাশকে জিজ্ঞেস করে তুমি ঘটককে 2 সপ্তাহের জন্য কিভাবে চুপ করালে? পলাশ বলে সিসিটিভি বিক্রি করে আমার কাছে 50,000 টাকা ছিল, সেটাই ওকে দিয়ে দিয়েছি। লতিকা বলে তার মানে আরো 8.5 লাখ বাকি। তুমি তোমার ওই ব্যাংকের প্ল্যানের ব্যাপারে আর একটু ক্লিয়ার করে বলো তো। এমন কথা শুনে পলাশ খুশিতে লাফিয়ে ওঠে। পিনাকে ধাঁধা সলভ করতে বাটলুকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে। ধাঁধা পড়ে বলে যে লিখেছে সে অনেক বুদ্ধিমান। ধাঁধা পড়ে শোনালে বাটলু বলে আমি গাজাগামিনীর ব্যাপারে কিছুই জানি না। পিনাকি বলে 2 গজ 2 গজ, এরপর 100 দিনের কথা লেখা আছে, মানে মোট 2200 গজের দূরত্ব, প্রায় 2 কিলোমিটার হবে। পিনাকি বলে আমাদেরকে শহরের দিকে মোট 2 কিলোমিটার যেতে হবে। বাটলু তো মেলা খুশি। পিনাকি বলে কেবল তো শুরু, এমন আরো কয়েকটা ধাঁধা সমাধান করতে হবে, আর আগে জানতে হবে কোন ধাঁধার পরে কোন ধাঁধা আসবে। এরপর তারা সোজা গিয়ে গাইতে বসে। পিনাকি ধাঁধার উত্তর খুঁজতে থাকে, আর হঠাৎ সে খুশিতে গাড়ি থেকে নেমে পড়লে বাটলু তার সাথে নামে। পিনাকি বলে গানের সারেগামা জানো তো, একবার গাও তো। বাটলু সারেগামা পা গাচ্ছে আর পিনাকি একটা একটা করে চিরকুট এগিয়ে দিচ্ছে, যার প্রত্যেকটা বাক্যের শুরুতে সারে গামা পা লেখা। বাটলু আর পিনাকি খুশি হয়ে গাইতে বসে, কারণ তারা ধাঁধার সিরিয়ালটা পেয়ে গেছে। লতিকা আর পলাশ সোনুকে নিয়ে ম্যাজিক শো দেখতে এসেছে। সোনুর চোখ স্টেজে থাকা টেডি বিয়ারগুলো থেকে পড়লে পলাশ বলে আমার প্ল্যান ফলো করলে তুমি সবগুলো টেডি বিয়ার পেয়ে যাবে। বলেই সোনুর কানে কানে সেই টেডি বিয়ার চুরির প্ল্যান শিখিয়ে দিলে সোনু বলে কিন্তু এটা তো খারাপ কাজ। পলাশ বলে ঠিক এভাবেই সোনু সেজে ছেলেদের ফুটবল টিমে খেলে। সোনি এবার চিন্তায় পড়ে যায়। পলাশ বলে তোমার সিক্রেট আমার কাছেই সেফ থাকবে, তবে এখন তো আমরা এটা ট্রাই করতেই পারি। এদিকে ম্যাজিশিয়ান অডিয়েন্স থেকে কাউকে স্টেজে আসতে বললে লতিকা আগ বাড়িয়ে স্টেজে আসে। লতিকা অজ্ঞান হওয়া নাটক করলে পলাশ স্টেজে এসে তাকে ওঠায়। এই সুযোগে সনি লুকিয়ে লুকিয়ে পুতুলগুলোর কাছে এসে সব থেকে বড় পুতুলটা তুলে নিয়ে আসে। সোনিকে বাসায় পৌঁছে দেওয়ার পরে পলাশ বলে কালি স্কুল, এরপর আবার দেখা হবে, কারণ এখনো তো আসল ম্যাচ বাকি। সনি অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের ম্যাচ? লতিকা সনিকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললে সনি বলে কিন্তু ধরা পড়ে গেলে তো পুলিশ আসবে। পলাশ বলে তোমরা কি কখনো ফুটবল মাঠে ধরা পড়েছ? তাহলে এখানেও ধরা পড়বে না, প্ল্যান বানাবো আমি। লতিকা বলে তুমি শুধু এটা ভাবো যে আমরা ব্যাংক থেকে আমাদের টাকায় উঠিয়ে নিচ্ছি, যেটা অনেক সময় ধরে আমরা ব্যাংকে জমা করেছিলাম। ভয় পেও না, আমি তোমার কিছুই হতে দিব
না। পলাশ আর লতিকা বাসায় ফিরে চা নিয়ে প্ল্যান সাজাচ্ছে। পলাশ বলে পুরুলিয়াতে 20টা ব্যাংক আছে, কিন্তু আমরা শুধুমাত্র সেই ব্যাংকেই যাব যেখানে আমার আগের কোম্পানির ক্যামেরা লাগানো আছে। লতিকা আর সোনি দুজনেই ব্যাংকের ভেতরে যাবে আর ঠিক সিসিটিভির নিচে গিয়ে দাঁড়াবে, কারণ সেটা ব্লাইন্ড স্পট, ক্যামেরায় কখনোই তাদেরকে দেখা যাবে না। এরপর তারা কারেন্ট যাওয়ার অপেক্ষা করবে। সিস্টেম রিস্টার্ট হতে 3 মিনিট সময় লাগবে। এর মধ্যে তাদেরকে সেকেন্ড পজিশনে থাকতে হবে। ঠিক তখনই ক্যাশিয়ারকে কল করে পলাশ বাইরে বের করে আনবে। এই সুযোগে সোনি তার থার্ড পজিশনে চলে যাবে আর লতিকা সেই সুযোগে একটা খাম বাক্সে ফেলবে। লতিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু ওই খামে কি থাকবে? পলাশ বলে ম্যাজিশিয়ানের মতোই ওই খামেও একটা সুইচ থাকবে, যেটা চাপ দিলে ধোঁয়া বের হবে। সেখান থেকে ধোঁয়া বের হলে সবার মনোযোগ সেখানেই যাবে। কিন্তু ক্যাশ কাউন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা তখনও সোনিকে দেখতে পারে। তার মনোযোগ তোমাকেই ডাইভার্ট করতে হবে। এই সুযোগে সোনি তার কাজ শেষ করে বেরিয়ে গেলে সাথে সাথেই ক্যামেরা অন হয়ে যাবে। লতিকা বলে সব ঠিকই আছে, কিন্তু কারেন্ট চলে গেলে সিকিউরিটি গার্ড তো জেনারেটর অন করতে যাবে। পলাশ বলে এই জন্যই আমি মায়ের চিনির ট্রিকটা জেনারেটর উপরে কাজ করাবো, মানে জেনারেটরের ভিতরে চিনি ঢেলে দেবে। সিকিউরিটি গার্ড জেনারেটর অন করলে শুধু কালো ধোঁয়া বের হবে। লতিকা অবাক হয়ে বলে, তোর মাথায় তো শয়তানি বুদ্ধিতে ভরা। এভাবেই প্ল্যানিং করে এই 3 চোর চুপি চুপি 2টা ব্যাংকের টাকা লুট করে নেয়, কিন্তু কাকপক্ষীয় টের পায় না। একটা গাছের নিচে দাঁড়িয়ে পিনাকি ধাঁধা সমাধান করতে ব্যস্ত। পিনাকি তার সূত্র ধরে এগোচ্ছে। এদিক ওদিক অনেক খোঁজার পরও সে সূত্র মেলাতে পারে না। শেষমেশ আবারও শুরুতে তারা যে জঙ্গলে এসেছিল সেখানেই চলে আসে। পিনাকি বলে, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সারেগামা পার শেষে তো আবার সাই আসে। বাটলো বলে, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। পিনাকি বলে, ধাঁধা অনুযায়ী আমাদেরকে 2 কিলোমিটার যেতে হবে, কিন্তু কোন দিক থেকে 2 কিলোমিটার তা আমরা জানি না। বাটলো বলে, কিন্তু ওই দিকে তো ড্যামের পানি। পিনাকি বলে, এমনও তো হতে পারে বন্দুক ওখানেই আছে। পলাশ আর লতিকা তাদের 3য় নাম্বার চুরির জন্য বাস স্ট্যান্ডে বসে সোনুর জন্য অপেক্ষা করছে। লতিকা বলে, একটা ব্যাংক থেকে 9 লাখ টাকা পেয়ে গেলেই আমরা আর কোনো ব্যাংকে যাব না। পলাশ বলে, কোনো ব্যাংকের পেটি ক্যাশে এত টাকা থাকে না। লতিকা বলে, আজ কাজ হয়ে গেলে আর কোথাও যাব না। পলাশ বলে, ঠিক আছে। এদিকে পিনাকি আর বাটলু পানির ড্যামের দিকে তাকিয়ে আছে। লতিকা দেখে দুজনের গাড়ি রাস্তার মাঝে খারাপ হয়ে গেছে। লতিকা বলে, যা ওদেরকে সাহায্য করে একটু পুণ্য কামা, তাহলে হয়তো আজ আরো ভালো কিছু হতে পারে। পলাশ সাহায্যের জন্য এগিয়ে গেলে তুফান তার কথা মতো গাড়ি ঠিক করিয়ে দেয়। ততক্ষণে সনি চলে এলে তারা তাদের প্ল্যান মতো কাজ করতে থাকে। পলাশ বাইরে অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ সে খেয়াল করে যাদেরকে সে একটু আগে সাহায্য করেছে মুখ ঢেকে ব্যাগ নিয়ে ব্যাংক লুট করতে বন্দুক নিয়ে ব্যাংকের ভেতরে যাচ্ছে। মানে নকল চোর চুরি করতে এসেছে আর তার মাঝেই আসল ডাকাতের হামলা। কাজ শেষে লতিকা খুশি মনে সোনিকা নিয়ে বেরিয়েই যাচ্ছে। তখনই তুফান আর মুন্না মিলে বন্দুক হাতে ব্যাংকে ঢোকে। সবাই বন্দুক দেখে এদিক ওদিক ছুটতে ছুটতে চিৎকার করতে থাকে। লতিকা ভয়ে সোনিকে নিয়ে মাটিতে বসে পড়ে। দুজন মিলে একে একে পুরো ব্যাংকের লোকজনকে ভয় দেখিয়ে এক সাইডে বসিয়ে দেয়। এরপর এক ব্যাংকের লোককে ধরে লকারে থাকা সব টাকা ব্যাগে ভরতে থাকে। আড়াল থেকে পলাশ এসব দেখছে। তখন এই সিকিউরিটি গার্ড এসে তাকে পুলিশে কল করতে বলে। এরপর বন্দুক নিয়ে এগিয়ে যায়। পলাশও বন্দুক নিয়ে তার পেছনে এগিয়ে যেতে থাকে। তখনই মুন্না বাইরে আসতে গেলে সিকিউরিটি গার্ড তাকে গুলি করে দেয়। তুফান উল্টা এগিয়ে এসে কয়েকটা গুলি করে মুন্নার কাছে এসে বলে, তোমার কিচ্ছু হবে না। তুফান উপায় না পেয়ে সোনিকে টেনে সামনে নিয়ে বলে, আর একবার গুলি করলে এই ছেলেকে আমি শেষ করে দিব। উপায় না পেয়ে সিকিউরিটি গার্ড বন্দুক নিচে রাখে। এই সুযোগে তুফান মুন্নাকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। পলাশ এতক্ষণ অজ্ঞান হয়ে থাকা নাটক করছিল। সুযোগ বুঝে লতিকা পালিয়ে যেতে থাকে আর পলাশকে বলে, বসে কি করছো, জলদি পালাও। পলাশও বন্দুক হাতে লতিকার পেছনে ছোটে। পিনাকি পুরুলিয়ার আন্ডারগ্রাউন্ড টানেলের ম্যাপ বের করে বাটলুকে বলে, এখানে যে নীল লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো হলো পানির লাইন। এখানে যে ডাব্বার মতো জায়গাগুলো আঁকা সেগুলো হলো মেইনটেনেন্স রুম। এরপর পিনাকি স্টার্টিং পয়েন্ট থেকে 2 কিলোমিটার সামনে আসে। তারপর 9 কিলোমিটার পশ্চিমে যায়। পুরোটা ম্যাপে সাজানোর পরে হেসে বলে, আকাশ থেকে পড়া যে জিনিসকে আমরা এত দিন ধরে খুঁজছি সেটা আসলে জমির নিচে লুকিয়ে আছে। তুফান হাসপাতালে যাওয়ার জন্য পাগলের মতো গাড়ি চালাচ্ছে। মুন্না বলে, বাচ্চাটাকে ছেড়ে দাও। তুফান বলে, পরে এই বাচ্চাটা আমাদের কাজে আসবে, আগে আমাদের হাসপাতালে যেতে হবে। মুন্না বলে, এর থেকে আমাকে নাট্টুর গ্যারেজে নিয়ে চলো। সোনু কান্না করতে থাকলে তুফান এক ধমকে তাকে চুপ করিয়ে দেয়। এদিকে লতিকা আর পলাশ বাইকে করে তাকে ফলো করছে। তুফান ইচ্ছা করে ব্রেক করলে পলাশ ধাক্কা খেয়ে বাইক সহ নিচে পড়ে যায়। তুফান খুশি হয়ে আবারও গাড়ি চালাতে থাকে। পলাশ উপায় না পেয়ে গুলি করতে গেলে লতিকা তাকে ধাক্কা মেরে সরিয়ে বলে, যদি ওদের লেগে যেত তাহলে কি হতো? পলাশ বলে, আমাদের কাছে সময় নেই, আমাদেরকে সোনিকে বাঁচাতে হবে বলে আবারও বাইকে করে পিছু নেয়।
নেয়। ইন্সপেক্টর ধার তার পুরো টিম নিয়ে ব্যাংকে এসে ম্যানেজারকে জিজ্ঞেস করে কয়জন ছিল, চেহারা দেখেছো? ম্যানেজার বলে 2 জন ছিল, কিন্তু তাদের মুখ ঢাকা। এদিকে ইন্সপেক্টর মিঠু ফুটেজ চেক করতে গিয়ে মাঝে কিছু সময় ফুটেজ না পেয়ে জিজ্ঞেস করে মাঝের অংশ কোথায় গেল। অপারেটর জানায় তখন কারেন্ট চলে গিয়েছিল। ভাগ্য ভালো ডাকাতেরা এর পরেই এসেছে। এদিকে ধার ম্যানেজারকে জিজ্ঞেস করে কত লাখ টাকা চুরি হয়েছে। ম্যানেজার বলে 80 লাখ টাকা। তবে আমার মনে হয় আপনাদের হাসপাতালে চেক করা উচিত, ওদের মধ্যে একজনের গুলি লেগেছে। ইন্সপেক্টর মিঠু এসে বলে 2 জন পুরো সময় মুখ ঢেকে রেখেছিল। পালানোর সময় তারা একটা ছেলেকে সাথে করে নিয়ে যায় আর বাচ্চাটার মা তার পিছু পিছু যায়। ধার বলে আগে সব হাসপাতালে চেক করো। ম্যানেজার বলে ওদের মধ্যে একজনের নাম ছিল মুন্না, আরেকজন ভুল করে তার নাম ধরে ডেকে ফেলেছিল। রুম থেকে বেরিয়ে ধার বলে শহর থেকে বের হওয়ার সব রাস্তায় চেক পয়েন্ট বসিয়ে দাও আর ওই মহিলারও খোঁজ নাও, আমি বরং মিডিয়ার সাথে কথা বলে আসি। বলেই বেশ ভাব নিয়ে ইন্টারভিউ দিতে যায়। লতিকা আর পলাশ হঠাৎ দেখে রাস্তার মাঝে পুলিশের চেকপোস্ট। পলাশ বলে আমরা বরং পুলিশের কাছে যাই, পুলিশের সাহায্য ছাড়া আমরা সোনিকে খুঁজে পাবো না। লতিকা বলে পুলিশে গিয়ে কি বলবো, আমরা এই বাচ্চাটাকে চুরি করতে নিয়ে এসেছিলাম আর এখন ওই বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে, সবাই এবার একসাথে জেলে যাব। পলাশ বলে পুলিশ ক্যাশের ব্যাপারে জানবে না। লতিকা বলে সব রাস্তা যেহেতু চেকপোস্ট আছে তার মানে গাড়ি পুরুলিয়ার বাইরে যায়নি। পলাশ বলে তার মানে জঙ্গলের রাস্তায় গেছে। তার আর উপায় না পেয়ে জঙ্গলের রাস্তায় চলতে শুরু করে। তুফান মুন্নাকে নিয়ে নাট্টুর গ্যারেজে আসলে নাট্টু বলে এসব তোমরা কি করেছো, আমি কোনো ঝামেলা চাই না। তুফান নাট্টুকে দ্রুত একটা পিলার আনতে বলে। নাট্টু একটা পিলার আনলে ড্রিঙ্কস এর বোতল থেকে অ্যালকোহল কাটা জায়গায় ঢালে। এরপর 2 জন মিলে চেপে ধরে বহু কষ্টে গুলিটা বের করে আনে। আড়াল থেকে সনি সব দেখছে। পিনাকি আর বাটলু সোজা পানির ড্যামের ভিতরে ঢুকে তাদের ফোন একটা পলিথিনের মধ্যে ভরে নেয়। পিনাকি বলে এখন আমাদেরকে জলদি সামনে যেতে হবে, কারণ রাত 9টায় পানি ছাড়বে। বাটলু সন্দেহ চোখে বলে তুমি পুরুলিয়া এসেছো 2 বছর হয়ে গেছে, এর মধ্যে তুমি এত কিছু কিভাবে জানলে? পিনাকি পরিস্থিতি সামলাতে বলে আমি একজন সায়েন্সের টিচার, এইটুকু তো আমি বুঝবই তাই না? পলাশ জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গায় বাইক দাঁড় করালে লতিকা বলে কি হয়েছে? পলাশ এদিক ওদিক মাটিতে কিছু একটা খুঁজতে থাকে। লতিকা বলে তুমি বলেছিলে আমাকে এই বন্দুকের ব্যাপারে সব বলবে। পলাশ বলে প্রথম প্ল্যান শুনেই আমাকে মারতে গিয়েছিলে, আর এর কথা শুনলে তো আমাকে মেরেই ফেলতে। লতিকা কোনো কথা না বলেই মাকে কল করে জানিয়ে দেয় যে তাদের আসতে দেরি হবে। এরপর তারা আবারও রওনা হয়। বাল্লুক পিনাকের পিছু পিছু যেতে যেতে বলে এই ড্যাম যদি নদীর পানি আটকায় তাহলে নিশ্চয়ই নদীর পানি ছেড়েও দেয়। পিনাকি বলে হ্যাঁ। হাঁটতে হাঁটতে তারা 3rd পয়েন্ট পর্যন্ত চলে আসে। বাটলু বলে তাহলে মাছ ধরার জন্য কষ্ট করে নদীতে না গিয়ে এখানে আসলেই তো হয়। পিনাকি বিরক্ত হয়ে বলে তোমাকে ক্ষুধা লেগেছে? বাটলু হ্যাঁ বলে পিনাকি বলে চলো বাইরে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করি। বলেই তারা সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর একটা কুয়ার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাটলু খাবার খেতে খেতে বলে তোমার বাড়িওয়ালা তোমাকে আর বিরক্ত করছে না তো? পিনাকি বলে বিরক্ত করে তোমাকে বলতাম। বাটলু বলে আমার বিশ্বাস হয় না যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। পিনাকি বলে কিছুক্ষণ চুপ থেকে এই পানির আওয়াজ শুনে অনুভব করো। সোনির মা টিভিতে ব্যাংক লুটের ঘটনা দেখে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাইরে আসে, কারণ টিভিতে সোনির কিডন্যাপের ঘটনা দেখাচ্ছে। এদিকে পারো টিভিতেই খবর দেখে বারমানের কাছে এসে বলে গিয়ে দেখো তোমার 2 বান্দর কি করেছে। এদিকে নাথ গাড়ি পরিষ্কার করার সময় ব্যাগ খুলে টাকাগুলো দেখে অবাক হয়ে যায়। নিজের জন্য খাবার বেড়ে সোনিকেও খাবার দেয়। ঠিক তখনই বারমান কল করে টাকার কথা জিজ্ঞেস করলে তুফান বলে টাকা আমাদের সাথেই আছে। মুন্না গুলি খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বারমান বলে তাহলে ওর জ্ঞান ফেরাও আর আমার কাছে টাকা নিয়ে আসতে বলো। তুফান রেগে বলে তোর যদি ক্ষমতা থাকে তাহলে নিজে এসে টাকা নিয়ে যা, আর এমনিতেও টাকা এখন অর্ধেক ভাগাভাগি হবে। বলেই রেগে ফোন রেখে দেয়। তুফান ফিরে আসতে দেখে নাথু টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছে। তুফান বলে ব্যাগটা জায়গার মতো রেখে দে, যা টাকা লাগবে নিয়ে ব্যাগটা রাখ। নাথু বলে কেন, এটা কি তোমার বাবার টাকা? তুফান রেগে বন্দুক বের করতে গেলে দেখে তার বন্দুক নেই। নাথু বন্দুক বের করে বলে এটাই খুঁজছিলে নাকি? তুফান উপায় না পেয়ে এগিয়ে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মুন্নাও এগিয়ে আসলে নাথু উল্টা তার গুলি লাগা জায়গায় চেপে ধরলে সে ব্যথায় অজ্ঞান হয়ে যায়। এরপর সে তুফানকে চেপে ধরলে তুফান ইশারা করলে সনি তাকে বন্দুক এগিয়ে দেয়। সাথে সাথেই তুফান নাথুকে গুলি করে মেরে ফেলে। পিনাকি আর বাটলু ঘুরতে ঘুরতে 6 নম্বর পয়েন্ট এসে গেছে। প্রায় 2:30 বাজে। দুইজনই বেশ ক্লান্ত। পিনাকি বলে আমরা কাল সকাল 9টায় বিশ্রাম নিতে পারবো। তখনই দেখে একটা কঙ্কাল পড়ে আছে। বাটলু বলে দেখে তো মনে হচ্ছে 10 থেকে 15 বছরের পুরনো হবে। পিনাকি কঙ্কালের গলায় একটা লকেট দেখে সেটা নিয়ে খুলতেই ভিতরে 2টা ছবি দেখে অবাক হয়ে যায়। কি মনে করে যেন তার জ্যাকেট খুলে কঙ্কালের গায়ে জড়িয়ে তাকে প্রণাম করে। এসব দেখে বাটলু অবাক হয়ে বলে একে এত সম্মান দেখানোর কি আছে? পিনাকি বলে মরার পরে সবার সম্মান পাওয়ার অধিকার থাকে। বলেই সামনে এগোতে থাকে। এই পিনাকির চরিত্রটা আসলেই বেশ রহস্যময়। বৃষ্টি শুরু হয়ে গেছে। লতিকা আর পলাশ একটা ভাঙা বাসায় আশ্রয় নেয়। লতিকা বলেছিলাম 2টা ব্যাংকে কাজ হয়ে গেলে আর
না যেতে। তখন তো আমার কথা শোনোনি। পলাশ অবাক হয়ে বলে, এখন সব আমার দোষ? তুমি আমাকে ওই গাড়িটা ঠিক করতে সাহায্য করতে বলেছিলে, দাদির সাইন নকল করে বাসা তুমিই বন্ধক রাখলে, সনিকে সোনু হতে তুমিই বলেছিলে। হঠাৎ লতিকা পলাশের হাতে ক্ষত দেখে ওড়না দিয়ে তার হাত চেপে ধরে বলে, তুমি তো বলেছিলে আরো বন্দুক আছে, তাই না? পলাশ বলে, হ্যাঁ। লতিকা জিজ্ঞেস করে, কিন্তু এত বছর ধরে আমরা এগুলো খুঁজে পাইনি কেন? পলাশ বলে, এগুলো টানেলের মেইনটেনেন্স রুমে ছিল, কিন্তু এগুলো কার বন্দুক? লতিকা বলে, তুমি এই বন্দুকগুলোর ব্যাপারে আর কাউকে বলবে না। পলাশ বলে, তা বলবো না, কিন্তু এতগুলো বন্দুক আমাদের বাসার নিচে কিভাবে আসলো? লতিকা বলে, গাছ ড্রপের সময় অনেক বন্দুক সরকার খুঁজে পায়নি, আমার মনে হচ্ছে এগুলো সেই বন্দুক। যখন এসব হয়েছে তুমি অনেক ছোট ছিলে। মিঠু কনস্টেবলের উপর রেগে চিৎকার করে বলে, সামান্য একটা ভ্যান খুঁজে বের করতে পারছো না? কনস্টেবল বলে, আপনার কথা মতো সব জায়গায় চেকপোস্ট লাগিয়ে দেওয়া হয়েছে, গাড়ি পুরুলিয়ার বাইরে যায়নি। মিঠু জিজ্ঞেস করে, আর ওই মহিলার কি হলো? কনস্টেবল বলে, আমরা তাকেই খুঁজছি। তখন একজন কনস্টেবল এসে খবর দেয় যে একজন মিঠুর সাথে দেখা করতে এসেছে, যে বলছে তার মেয়ে নাকি ব্যাংকে ছিল। এমন কথা শুনে মিঠু দ্রুত তাকে ভিতরে আসতে বলে। আসলে সনির বাবা মা থানায় এসেছে। লতিকা বেশ ঘাবড়ে বলে, জানি না সনি এখন কেমন আছে, আমাদের উচিত ওর বাবা আর মাকে কল করে সব বলা। পলাশ বলে, ব্যাপারটা এমনিতেই হাতের বাইরে চলে গেছে, কাল সকাল হতেই আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। লতিকা চিৎকার করে বলে, আমরা পুলিশের কাছে যেতে পারবো না। পলাশ বলে, আমি জানি তোমার ভয় হচ্ছে, কিন্তু পুলিশ কিচ্ছু জানতে পারবে না, সনির জন্য হলেও আমাদেরকে যেতেই হবে। পরের দিন সকালে মিঠু ধারকে বলে, ব্যাংকে যে মহিলাটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার পিছনে গিয়েছিল সেটা আসলে ওই বাচ্চাটার ফুটবল কোচ, নাম লতিকা, আর যার সাথে টাকাতে পিছু করেছে সেই ছেলেটা হলো ওর ভাই পলাশ। ধার বলে, কিন্তু ওই ফুটবল কোচ তার ভাইকে নিয়ে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে ব্যাংকে কেন যাবে? ঠিক তখনই কনস্টেবল এসে বলে, আরো 2টা ব্যাংকে টাকা চুরি হয়েছে। ধার অবাক হয়ে ভাবে, পুরুলিয়াতে হঠাৎ এসব কি শুরু হলো? 3টা ব্যাংকের ম্যানেজারকে দ্রুত থানায় ডাকা হয়। টানেলের মধ্যে পিনাকি আর বাটলু তাদের লক্ষ্যের একদম শেষ পয়েন্টে পৌঁছে গেছে। পিনাকি দুই পাশে থাকা 2টা দরজা দেখে বলে, বন্দুক হয়তো এই দরজার ভেতরে আছে, নয়তো ওই দরজার ভেতরে। বলেই দরজাটা খুলে ভেতরে যেতেই দেখে ভেতরে পুরো ফাঁকা, তাই তারা অন্যদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে থানায় সব ব্যাংকের ম্যানেজাররা আসলে সবাই একই কথা বলে যে তাদের সবার ব্যাংকের কমপ্লেইন বক্স থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর তারপরেই পেটি ক্যাশ থেকে টাকা চুরি হয়ে গেছে। মিঠু বলে, এর আগে কি কারেন্ট চলে গিয়েছিল আর জেনারেটরের সমস্যা হয়েছিল? সবাই বলে, হ্যাঁ। মিঠু বুঝে যায় কিছু তো একটা গন্ডগোল আছে। ধার মিঠুকে বলে, আগে ব্যাংক দুটোর ব্যাপারটা দেখি, পরে পেটি ক্যাশের কথা ভেবে দেখবো। এদিকে অন্য এক রুমে কোনো কিছু না পেয়ে পিনাকি আর বাটলু অন্যদিকে যাওয়ার কথা ভাবে। হঠাৎই তারা ড্যামে পানি আসতে দেখে দ্রুত গতিতে পানির আওয়াজ পেলে পিনাকি অবাক হয়ে জিজ্ঞেস করে, এখন কয়টা বাজে? বাটলু ঘড়ি দেখে বলে, এখন তো 2:55 বাজে, তার মানে তারা এতক্ষণ নষ্ট ঘড়ি দেখে চলছিল। পিনাকি বলে, আরে বলদ, 9টা বেজে গেছে, দ্রুত পালাও। বলেই তারা ফাঁকা রুমের দিকে এগিয়ে গিয়ে দরজা আটকানোর চেষ্টা করতে থাকে, যেন তারা পানির হাত থেকে কোনোভাবে নিজেদেরকে বাঁচাতে পারে। 2005 সালে পুরুলিয়া দেব ভবনের বাইরে বার্মা ভানুকে মেরে মাটিতে ফেলে দিয়েছে। ভানু কোনো রকমে মাটিতে হামাগুড়ি দিয়ে চশমা নিতে গেলেই বারমান পাড়া দিয়ে তার চশমা ভেঙে ফেলে। বাড়তি মা আর দিদা ভানুকে এমন অবস্থায় দেখে কান্না করতে করতে কাকুতি মিনতি করে বারমানকে ছাড়তে বলে। বারমানের লোকেরা তাদেরকেও বন্দুক তাক করে আটকে রেখেছে। বারমান বলে, মামা বাড়ির আবদার নাকি? বললে আর ছেড়ে দিলাম, এটা আমার রাজত্ব। লাঠি দিয়ে ভানুর পিঠে জোরে ঠেস দিয়ে বলে, তুই আমারই ভাইয়ের সাথে মিলে আমার সাথে ষড়যন্ত্র করবি? বল, আমার বড় ভাই কোথায়? ছোট্ট লতিকা জানলা থেকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। ভানু বলে, বিশ্বাস করেন আমি জানি না। বারমান বলে, আমার বাসায় থেকে আমার এই ডাল ভাত খেয়ে তুই আমার ভাইয়ের সাথে মিলে আমার এই জিনিসপত্র চুরি করবি? বল, বন্দুক কোথায় রেখেছি? ভানু বলে, সত্যি বলছি আমি জানি না। ভানু ব্যথা সহ্য করতে না পেরে উল্টে সরে যেতেই লাঠির ধাক্কায় বারমান পড়ে যায়। বারমান প্রচুর রেগে বলে, ওকে এখনই তুলে নে। লতিকা দৌড়ে বাবা বলে বাইরে আসলেই মা লতিকাকে আটকে রাখে। বারমান বলে, এই ভানুকে গেস্ট হাউসে নিয়ে চল। ভারতী, দিদা আর লতিকা অসহায়ের মতো বলতে থাকে, দয়া করে ওকে ছেড়ে দাও। গল্প চলে আসে বর্তমানে। দিদা সকালে পূজা করছে। হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে দিদা কুয়ার দিকে এগিয়ে আসলেই পানির স্রোতে পিনাকি আর বাটলু কুয়া থেকে উপরে ছিটকে পড়ে। দিদা ভয়ে জোরে চিৎকার দেয়। এত জোরে পড়ায় তারা দুজনই বেশ ব্যথা পেয়েছে। কোন রকমে উঠে দাঁড়ালে দিদা জিজ্ঞেস করে, তোমরা কারা? পিনাকি বলে, আমি পিনাকি দেব। দেব নামটা শুনে দিদা তো একদম গলে যায়। সে ভাবতে থাকে কেবলই সে লতিকার বিয়ের জন্য প্রার্থনা করলো, আর তখনই দেব চলে আসলো। দিদার চিৎকার শুনে মা দৌড়ে এসে উঠানের এই অবস্থা দেখে রাগে উল্টাপাল্টা বলতে থাকে। পিনাকি বাহানা বানিয়ে বলে, আসলে মেইনটেন্যান্সের কাজ করছি তো, তাই একটু নোংরা হয়ে গেছে, চিন্তা করবেন না, রোদের তাপে শুকিয়ে যাবে। বলেই কোন রকমের চম্পট দেয়। বাসা থেকে বের হতে হতে পিনাকি নেম প্লেটে লতিকা
লতিকার নাম দেখে জিজ্ঞেস করে, এটা লতিকার বাসা? আমি আসলে স্কুলে পড়াই, মানে এই কাজের পাশাপাশি টিচারের জবও করি। লতিকা আর পলাশ থানায় আসলে অফিসার অন্য এক কেস নিয়ে ব্যস্ত থাকায় লতিকাকে বসতে বলে। এদিকে ইন্সপেক্টর মিঠু বাসায় এসে জিজ্ঞেস করে, লতিকা কোথায়? মা ভয়ে ভয়ে বলে, সে তো বাসায় নেই, গত রাতেই কথা হয়েছিল, বললো কোন এক বন্ধুর বাসায় গেছে, আমার ছেলে পলাশও তার সাথেই আছে। মিঠু বলে, গত রাতে ব্যাংক ডাকাতি হয়েছে, সেখান থেকে সোনি নামের এক মেয়ে কিডন্যাপ হয়েছে, ওই মেয়ে বাচ্চাটা লতিকা আর পলাশের সাথেই ছিল। মা ঘাবড়ে বলে, আমার বাচ্চারা তো খুবই বোকা, আর সোনি তো লতিকার স্টুডেন্ট। মিঠু বলে, আমি জানি, কিন্তু ক্রাইম সিনে ছিল বলে জিজ্ঞাসা করছি, আপনারা কি জানেন ওরা ব্যাংকে কেন গিয়েছিল? মা বলে, না তা জানি না। মিঠু জিজ্ঞেস করে, পলাশ কি করে? দিদা বলে, জমশেদপুরে একটা ক্যামেল নামের কোম্পানিতে মেশিন বানানোর কাজ করে। মিঠু ডায়েরি দিয়ে বলে, ওদের নম্বর লিখে দেন। বলেই চারদিকে তাকিয়ে উঠানের এক কোণে বুলডোজার দেখে জিজ্ঞেস করে, এটা এখানে কেন? মা আর দিদা হক চকিয়ে যায়। এদিকে পরিত্যক্ত এক ফ্যাক্টরিতে মুন্না অসারের মতো পানি পানি বলতে থাকলে ছোট্ট সোনি পাশে রাখা পানির বোতল খুলে পানি খাওয়ায়। তখনই কারোর পায়ের শব্দ পেয়ে আবারও পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তুফান খাবার নিয়ে আসলে সোনিকে ভয়ে কাঁপতে দেখে পাউটি খেতে দেয়। সোনি বলে, আঙ্কেলের জ্বর, হাসপাতালে নিয়ে যেতে হবে। তুফান বলে, ঠিক আছে নেব, তবে তুই ভালোই ফুটবল খেলিস আর আমি ক্রিকেট খেলি। বলেই ফোন বের করে ভিডিও দেখতে দেয়। তখনই মুন্না ডাক দিলে তুফান চলে যায়। সোনি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে গিয়ে তার লোকেশন কাউকে সেন্ড করে দেয়। এদিকে ফোন বন্ধ থাকায় লতিকা থানায় ফোন চার্জ করছে। দুজন কনস্টেবলকে বলতে শুনে ওই ভাই বোনের খোঁজ করতে হবে। লতিকা তাড়াতাড়ি ফোন নিয়ে পলাশের কাছে আসে। পলাশ অফিসারকে বলে, আমরা কাল ব্যাংকে গিয়েছিলাম। লতিকা দৌড়ে এসে বলে, হ্যাঁ, আর ওই ম্যানেজার আমাদের অ্যাকাউন্ট খুলতে দেয়নি। পলাশ অবাক হয়ে তাকালে অফিসার বিরক্ত হয়ে বলে, আগে ঠিক করো কিসের কমপ্লেন করবে। লতিকা জলদি পলাশকে টেনে বাইরে নিয়ে এসে বলে, পুলিশ ক্যাশের কথা জেনে গেছে, আমাদের বাসায় গিয়েছিল, মা মেসেজ দিয়েছে। পলাশ বেশ ঘাবড়ে যায়। লতিকা দেখে তার ফোনে আননোন নম্বর থেকে মেসেজ এসেছে, লোকেশন জঙ্গলের ভেতর থেকে দেখাচ্ছে। পলাশ বলে, তাহলে কি সোনি লোকেশন দিয়েছে? দুজন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। মুন্না তুফানকে জিজ্ঞেস করে, তুই গার্ডকে কেন গুলি করলি? তুফান বলে, নাহলে সে তোমাকে মেরেই ফেলতো। মুন্না বলে, ব্যাংক ডাকাতির সাথে সাথে খুনের আসামিও হয়ে গেছিস, আমার কিছু হয়ে গেলে তোর কি হবে? তুফান বলে, তুমি একবার সুস্থ হয়ে যাও, আমি সব খারাপ কাজ ছেড়ে দিব। তখনই হঠাৎ কিছু শব্দ পেয়ে তুফান সোনিকে লুকাতে বলে। তুফান আড়াল হয়ে জিজ্ঞেস করে, কে? পিনাকি আর বাটলু বলে, আমরা, তোর জম পাঠিয়েছে। তুফান বলে, ফালতু কথা বাদ দে, বারমান সাহেবের 50% নিয়ে আমাদেরকে ঝাড়খণ্ডের জঙ্গলে নামিয়ে দে। বাটলু বললে নেপালেও নামিয়ে দিব, কিন্তু শর্ত হয়েছিল 80%, সেটা আগে দে। তুফান রেগে গুলি করলে বাটলু আর পিনাকি সরে যায়। পিনাকি তুফানকে বলে, দেখ, আমরা আলোচনা করে সমাধান করতে পারি, মুন্না চিকিৎসা করাতে পারি, গুলি লেগেছে, 24 ঘন্টা হয়ে গেছে, অনেক রক্তও পড়েছে, তুই তোর অংশ রাখ, আমরা তোদের ঝাড়খণ্ড নামিয়ে দিব। বারমানের ডক্টররা মুন্না চিকিৎসা করবে। এখন বল, মুন্না নাকি টাকা? মুন্না তার বন্দুক বের করে বস্তা নিচে লুকিয়ে রাখে। তুফান বলে, টাকা দেওয়ার পরও যদি তোমরা মেরে ফেলো? পিনাকি বাটলুর কাছ থেকে বন্দুক নিয়ে ছুড়ে মারে। বাটলু বলে, তুইও ফেলে দে। সোনি ভয়ে কাঁপছে। তুফান বন্দুক ফেলে দিলে পিনাকি আর বাটলু এগিয়ে আসে। সোনু ভয়ে ভয়ে ভেতরের দিকে চলে যায়। তুফান ব্যাগ ভর্তি টাকা দিয়ে দিলে বাটলু গুনতে শুরু করে। পিনাকি জিজ্ঞেস করে, যাকে কিডন্যাপ করেছিলে সে কোথায়? বাটলু মুন্নার দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার হাতে বন্দুক আছে, তাই সাথে সাথেই মুন্নাকে গুলি করে দেয়। বাটলু রেগে তুফানকে গুলি করতে গেলে পিনাকি ধাক্কা দিয়ে তুফানকে সরিয়ে দেয়। ভয়ে সোনি আরো ভেতরে গিয়ে লুকায়। তুফানও বন্দুক নিয়ে গুলি করা শুরু করলে বাটলু আড়ালে চলে যায় আর তুফান ব্যাগ নিয়ে দে দৌড়। মিঠু গুগলে ক্যামেল কোম্পানি সার্চ করে, কিন্তু ক্যামেল মানে শুধু উটের ছবি ছাড়া আর কিছুই পায় না। তখনই এক কনস্টেবল এসে বলে, ওই দুই ভাই বোনের খোঁজ পাওয়া গেছে, তাদের লাস্ট লোকেশন আরোধ্যা জঙ্গল। মিঠু লোকেশন ট্রেস করতে বললে কনস্টেবল বলে, তুমি আগেই ফোন বন্ধ হয়ে গেছে। মিঠু রেগে গেলে কনস্টেবল বলে, 2 ঘন্টা আগেও একবার অন হয়েছিল, লোকেশন ছিল আমাদের থানা। মিঠু রেগে বাইরে এসে বাকিদেরকে জিজ্ঞেস করে, অল্প বয়স দুটো ছেলে মেয়েকে কেউ দেখেছেন? কমপ্লেন অফিসার বলে, হ্যাঁ এসেছিল, আমি অপেক্ষা করতে বলেছিলাম কিন্তু চলে গেছে। মিঠু রেগে বলে, আপনারা আসলেই কোনো কাজের না। এদিকে তুফান এক কাঁধে ব্যাগ আর আরেক কাঁধে সোনিকে নিয়ে দৌড়াচ্ছে। অনেক দূর আসার পরে ক্লান্ত হয়ে বসে দেখে বন্দুকে মাত্র একটা গুলি, তাই সোনিকে বলে, তুই পালিয়ে যা, কিন্তু সোনি যেতে চায় না, তাই তুফান ঝাড়ি দিলে সোনি জঙ্গলের দিকে দৌড় দেয়। পিনাকি আর বাটলু আসলে তুফান ব্যাগ নিয়ে দৌড় মারে। মিঠু ব্যাংকের ফুটেজ ভালো করে দেখতে থাকে। হঠাৎ খেয়াল করে ক্যামেরায় ক্যামেরুন কোম্পানির নাম লেখা, মানে দিদা যেই ক্যামেলের কথা বলছিল আসলে সেটা হবে ক্যামেরুন কোম্পানি। এদিকে জঙ্গলের মধ্যে দুইজন তুফানকে খুঁজছে। তুফান ঝোপের আড়ালে পিনাকিকে দেখে ব্যাগ দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় আর বাটলুর দিকে বন্দুক ছুড়ে মারতেই বাটলুর বন্দুকটা পড়ে যায়। তুফান কৌশলে বাটলুকে ধরে বেধরে মারতে মারতে মুন্নাকে মেরে ফেলার রাগ বের করতে থাকে। পাশে এক পাথর দিয়ে মারতে গেলেই হঠাৎ একটা গুলির শব্দ হয়, সাথে সাথেই তুফান মারা যায়। বাটলু পিনাকির দিকে তাকালে পিনাকি বলে, আমি গুলি করিনি। তখনই ইন্সপেক্টর ধার এসে বলে, তোরা দুজন মিলে একজনকে সামলাতে
পারছিস না বারমান সাহেব কি কম টাকা দেয় নাকি? ধার ব্যাগ থেকে টাকা উঠিয়ে অন্য ব্যাগে নিয়ে সোনির কথা জিজ্ঞেস করে। সোনি তখন আড়ালে লুকিয়ে মোবাইলে সব রেকর্ড করছে। কিনাকি বলে ওই বাচ্চাকে জঙ্গলে কোথাও ছেড়ে দিয়েছে। ধার টাকা নিয়ে চলে যায়। এদিকে পলাশ আর লতিকা লোকেশন ফলো করে ফ্যাক্টরিতে এসে সোনিকে ডাকতে থাকে। পুরো ফ্যাক্টরি খোঁজে কিন্তু কোথাও পায় না। লতিকা নিচে এসে দেখে মুন্নার লাশ পড়ে আছে। পলাশ নিচে এসে লাশ দেখলে তার বমি চলে আসে। পলাশ ভালো করে খেয়াল করে দেখে এটা সেই ডাকাতদেরই একজন। পলাশ বলে হয়তো টাকার জন্য পার্টনারকে খুন করেছে, না জানি সোনির কি অবস্থা। লতিকা বলে এখানে কি সোনির লাশ দেখেছিস? তার মানে ও বেঁচে আছে। ঠিক তখনই পুলিশের গাড়ির শব্দ শুনে লতিকা দৌড়ে বাইরে এসে গাড়ি থামায়। গাড়িটা আসলে ধারের। লতিকা বলে ভেতরে একটা লাশ আছে। ধার জিজ্ঞেস করে তোমরা পলাশ আর লতিকা না? ধার ভেতরে এসে মুন্নার ওয়ালেট নিয়ে নিলে পলাশ বলে ওরা ওই দুজন ডাকাতদের একজন। ধার জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে? পলাশ বলে পিছু করতে করতে ওদের চেহারা দেখেছিলাম। ধার বলে 24 ঘন্টার মধ্যে একবারও মনে হলো না পুলিশের সাহায্য নেই? লতিকা রেগে বলে পুলিশ সাহায্য করতে গিয়ে আরো ঝামেলা বাড়ায়। যখন ছোট ছিলাম চোখের সামনে আমার বাবাকে তুলে নিয়ে যায়। পুলিশে কমপ্লেন করেছিলাম কিন্তু তারা কিছুই করতে পারেনি। 20 বছর হয়ে গেছে। বাবার কথা বাদ দেন, এফআইআর একটা কপিও পাইনি। পুলিশ কেন? আমার তো কারোর উপরই বিশ্বাস নেই। স্কুলে আমার সিনিয়র টিচার আমাকে উত্ত্যক্ত করলে প্রিন্সিপাল কি বলেছে জানেন? কম্প্রোমাইজ করো। পারবো না আমি কম্প্রোমাইজ করতে। আমিও নিচু গলায় কথা বলতে পারবো না বলেই কান্না করতে থাকে। লতিকাকে এই অবস্থায় দেখে ধারও আর কিছুই বলতে পারে না। পলাশ লতিকাকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে বলে তোর তো আসলে অভিনয় করা উচিত ছিল। জমশেদপুরের ক্যামেরন কোম্পানিতে পুলিশ দেখে ম্যানেজার ভেবাচাকা খেয়ে অনর্গল বলতেই থাকে আমি কিছু করিনি, সব এই পূজা আর ওর বয়ফ্রেন্ড করেছে। আমি ধরলে উল্টা আমার ব্যাগে 3 লাখ টাকা দিয়ে আমাকে শাসিয়ে গেছে। মিঠু জিজ্ঞেস করে কারেন্ট যাওয়ার পরও সকল ক্যামেরা রিসেট হতে 3 মিনিট সময় লাগে, এটা পলাশ জানতো? ম্যানেজার বলে হ্যাঁ এরা সবাই জানে। ফ্যাক্টরির বাইরে লতিকা আর পলাশ সোনিকে খুঁজছে। তখনই সোনি আধো আধো স্বরে লতিকাকে ডাকে। সোনি কিছুদূর এসে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। লতিকা আর পলাশ দৌড়ে আসলে ধার বলে এখনই হাসপাতালে নিতে হবে। লতিকা কোলে তুলে এগোতে থাকলে পলাশ খেয়াল করে পাশেই একটা ফোন পড়ে আছে। লতিকা বলে হয়তো এটা ডাকাতদের ফোন, এই ফোন দিয়েই সোনি হয়তো আমাদেরকে লোকেশন পাঠিয়েছিল। ধার ফোনটা কেড়ে নিয়ে বলে এটা প্রমাণ, তাই আমার কাছেই থাক। রাতে ধার সবাইকে বাসায় নামিয়ে দেয়। ধার লতিকাকে বলে কাল সকালে সোনিকে থানায় নিয়ে এসো, কিছু প্রশ্ন আছে। লতিকা চলে গেলে পলাশ জিজ্ঞেস করে যদি কেউ বন্দুক পায় আর পুলিশে ফেরত দেয় তাহলে কি পুরস্কার দিবে? ধার বলে বন্দুকটা কেমন তার উপরে ডিপেন্ড করছে, দেশি নাকি বিদেশি। পলাশ বলে দেশি। ধারের কেমন যেন সন্দেহ হয়, তাই বলে 46 থেকে 57 হলে বড় পুরস্কার আছে, কাল সকালে নিয়ে এসো। লতিকা সোনিকে নিয়ে বাসায় আসলে মা জিজ্ঞেস করে কোথায় ছিলি? লতিকা বলে পরে কথা হবে, সোনির অবস্থা ভালো না। রুমে এসে লতিকা সোনিকে শুইয়ে দিয়ে পলাশকে বলে টাকা লুকিয়ে রাখ। পলাশ বন্দুক বের করে ব্যাগে ঢোকায়। লতিকা সোনিকে বলে ঘুমা, কাল সকালে তোর বাবা এসে নিয়ে যাবে। সোনি উঠে যেতে লাগলে লতিকা জিজ্ঞেস করে কি হয়েছে? সোনি বলে আমি এখনই বাসায় যাব। লতিকা পলাশকে নামিয়ে দিয়ে আসতে বলে সোনি বলে না আমি পলাশ ভাইয়ের সাথে যাব না, তোমার সাথেই যাব। লতিকা জিজ্ঞেস করে কেন, কি হয়েছে? সোনি বলে আমাকে ব্যাংকে কেন বাঁচাওনি? তোমরা না কথা দিয়েছিলে আমার খেয়াল রাখবে, মিথ্যা বলেছিলে। লতিকা জিজ্ঞেস করে গুন্ডারা কিছু করেনি তো? সোনি বলে না, বরং ওরা আমাকে বাঁচিয়েছে। সোনি জিজ্ঞেস করে ফোনটা কোথায়? পলাশ বলে ফোন তো পুলিশকে দিয়ে দিয়েছি। সোনি হতবাক হয়ে বলে ও পুলিশ না, ও একটা শয়তান, তুফানকে মেরে সব টাকা নিয়ে নিয়েছে। আমি তুফানের ফোনে সব ভিডিও করেছিলাম। পলাশ আর লতিকা তো হতবাক হয়ে যায়। মিঠু ধারকে কল দিয়ে বলে আপনাকে কখন থেকে কল দিচ্ছি, পাচ্ছি না। ধার বলে আরাধ্যা পাহাড়ে গিয়েছিলাম তাই নেটওয়ার্ক ছিল না। ওই বাচ্চাকে পাওয়া গেছে আর ডাকাতের একজনের লাশও পেয়েছি। 2 ভাই বোনও ওখানে ছিল। মিঠু বলে ওই পলাশ 1 নম্বরের চিটার, 3 লাখ টাকা চিট করায় আগে চাকরি থেকে বের করে দিয়েছে। ব্যাংকে যে ক্যামেরা আছে সেটাও ওই কোম্পানিরই ক্যামেরা। আমি এখনই ওদের জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছি। ধার বলে না, আমি কাল নিজে গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। তুমি বরং দ্বিতীয় আসামির খোঁজ করো আর লতিকাদের উপর নজর রাখো। মিঠুর কেমন যেন খটকা লাগে কিন্তু সিনিয়র বলে কথা তাই চুপ থাকে। সোনিকে তার বাবা নিতে আসলে বাইকে উঠতে উঠতে সোনি বলে কাল থেকে আমি আর ফুটবল প্র্যাকটিসে আসবো না। লতিকার বেশ খারাপ লাগে। সোনি চলে গেলে পলাশ বলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, ধারকে বন্দুকের ব্যাপারে বলেছি। লতিকা কপাল চাপড়ে বসে পড়ে, বিপদ যেন তাদের পিছু ছাড়ছেই না। বন্দুকের রুমে এসে লতিকা পলাশকে বলে ধার এইসব এখানে খুঁজে পেলে সমস্যা হবে, তাই তার আগেই এইসব বন্দুক মা এবং দিদাকে এখান থেকে সরাতে হবে। পলাশ বলে ভালো করে ভেবে দেখ, আমরা এত বছর পর এসব জানতে পেরেছি, তাহলে ধার একদিনে এসব কিভাবে পাবে? আর তাকে সরাসরি বলিও নি যে বন্দুক আমার কাছে আছে। লতিকা বাইরে এসে আড়াল থেকে কনস্টেবলদেরকে দেখিয়ে বলে ধার তো সাধারণ জ্ঞানের জন্যই ওদেরকে পাঠিয়েছে। বাসার ভিতরে আসলে দেখে মা বন্দুক হাতে দাঁড়ানো। পলাশ ভয়ে ব্যাংকের কথা বলতে গেলেই মা রেগে বলে আর একটা কথাও বলবি না। মা লতিকাকে বলে ও না হয় অবুঝ, তুই তো সব জানিস। এই বন্দুক
বন্দুকের জন্যই তোর বাবা। লতিকা মাকে থামিয়ে দিলে পলাশ জিজ্ঞেস করে কি হয়েছে। মা বলে তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, এমন কিছু বন্দুকের জন্যই গুন্ডারা তাকে তুলে নিয়ে গিয়েছিল। লতিকা তুই কি সব ভুলে গেছিস? পলাশ জিজ্ঞেস করে মা কি সত্যি বলছে? মা লতিকাকে বলে একবার তোর বাবাকে হারিয়েছি, এখন তোদের দুজনকে হারাতে পারবো না। লতিকা বলে এটা আমাদের না, যারা সোনিকে কিডন্যাপ করেছিল এটা তাদেরই। বাবার মৃত্যুর সত্য জানতে পেরে পলাশ একদম ভেঙে পড়ে। মা বলে এত সাহস কেন দেখাতে গেলি? পুলিশের কাছে যেতি। লতিকা বলে পুলিশে তো বাঁচিয়েছে, আমরা তো শুধু সাহায্য করছিলাম। তুমি দেখেছো না ইন্সপেক্টর নিজে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে, বাইরে দুজন কনস্টেবল রেখেছে, সেটাও আমাদের সুরক্ষার জন্য। যদি আমরা ভুল কিছু করতাম তাহলে কি আসতো? মা বলে ঠিক আছে, আমি এই বন্দুক ওদের কাছেই দিয়ে আসছি। লতিকা মাকে আটকে বলে কাল পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তখনই দিয়ে দিব। জানো মা, আমাদের লোন পাস হয়ে গেছে। যখনই জানতে পেরেছি আমরা দুজন তড়িঘড়ি করে ব্যাংকে যাই, আর তখনই সোনি কিডন্যাপ হয়ে যায়, তাই তোমাদেরকে কিছুই বলতে পারিনি। পলাশ বলে তোমাদের দুজনের জন্য পুরীর টিকিটও কেটেছি। মা আর দিদা খুশি খুশি প্যাকিং করতে চলে যায়। বারমানের কাছে পিনাকি আর বাটলু টাকা নিয়ে এসে বন্দুকের কথা বললে বারমান অনেক খুশি হয়ে যায়। বারমান কয়েকজনকে ডেকে বলে যা বন্দুক নিয়ে আয়। পিনাকি বলে এই কাজটা আমাকে দিয়েছিলেন, তাই শেষটাও আমি করব। বারমান বলে ঠিক আছে। এসব শুনে বাটলুর মনটাই খারাপ হয়ে যায়। পরের দিন মিশনে বের হলে পিনাকি ম্যাপ দেখে বাটলুকে বলে পেছনের দিকেও একটা রাস্তা আছে। বলতে বলতেই লতিকার বাসার সামনে এসে দেখে পুলিশ দাঁড়ানো। পিনাকি তাড়াতাড়ি গাড়ি পেছনে নিতে বলে। পলাশ বলে সবাই আমাকে প্রতারক বলে, কিন্তু আসল প্রতারক তো আমার পরিবার। না জানি আমার থেকে আর কি কি লুকিয়ে রেখেছে। লতিকা বলে একবার মা আর দিদা চলে গেলে সকল প্রশ্নের উত্তর দিব। দিদা জানালার কাছে এসে বলে এরা দুজন আবার এসেছে। পলাশ আর লতিকা দৌড়ে গেলে দিদা বলে কাল বলছিল মেইনটেন্যান্স এর কাজ করতে এসেছে। লতিকা আর পলাশ বুঝে যায় এরা হয়তো বন্দুকের সন্ধান পেয়ে গেছে। বাটলু আর পিনাকি কুয়ার ভিতরে এসে দেখে সেখানে কিছুই নেই। কাল বন্দুকের বাক্সে বোঝাই করা ছিল, আর আজ একদম ফাঁকা। পিনাকি একটা গুলি পেয়ে বলে কেউ সব সরিয়ে ফেলেছে। ঠিক তখনই উপর থেকে লতিকা আর পলাশ বড় বড় গামলা দিয়ে ঢেকে দেয়, যেন এই দুইজন আর উপরে উঠতে না পারে, আর তাদের চিৎকার যেন কেউ শুনতে না পায়, তাই ফুল ভলিউমে গান চালিয়ে দেয়। মা আর দিদা চলে গেলে কিছুক্ষণ পর ধার দোতলায় এসে দেখে সেখানে কেউ নেই, কোথায় যেন ক্যাসেট বাজছে। সব রুম খুঁজে একটা রুমে এসে ক্যাসেটটা বন্ধ করে দেয়। তখন এই বাইরে থেকে চিৎকার শুনে নিচে এসে গামলা সরিয়ে দেখে বাটলু আর পিনাকি চিৎকার করছে। ধার হেসে বলে বাইরে আসতে হলে আমাকে সব সত্য বলতে হবে। সব শুনে ধার বারমানের বাসায় এসে বারমানকে বলে এই দুই বলদ দিয়ে কাজ করাচ্ছ কিভাবে? বারমান বলে কত লাগবে তাই বলো। ধার বলে 50-50 দিলেই হবে। উপায় না পেয়ে বারমানও হ্যাঁ বলে দেয়। ধার চলে গেলে বারমান বাটলুকে ডেকে কৌশে এক চড় মারে। পিনাকিকে বলে কি বলেছিলে তুমি কাজ শেষ করবে? তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ এত বছরে তুমি একাই বন্দুক খুঁজে বের করেছো। পিনাকি রেগে গাড়ি স্টার্ট দিলে বাটলু বলে দেখ দাদা এখন রাগের মাথায় এসব বলছে, মাথা ঠান্ডা হলে কথা বলবো। সে আমার ভাই, আমার কথা অবশ্যই শুনবে। পিনাকি বলে ভাই না, বারমান মালিক, আর তুই তার পোষা কুকুর। বাটলুর খুব খারাপ লাগে, তবুও বেশ স্বাভাবিক হয়ে বলে আমরা বন্ধু, তার মানে এই না যে তুই যা তা বলবি। পিনাকি বলে আমরা কোনো বন্ধু না, বলেই চলে যায়। গহীন জঙ্গলের মাঝের এক টানেল দিয়ে পলাশ আর লতিকা সেই বন্দুকগুলো উঠাতে উঠাতে দুইজন ঝগড়া করছে যে পলাশকে কেন সত্য বলা হয়নি। লতিকা বলে কি বলতাম যে তুই এক ক্রিমিনালের ছেলে, আমরা চাইনি তুইও বাবার মতো হয়ে যা। পলাশ বলে না জেনেও তো তার মতোই কাজ করছি। হঠাৎ সেখানে পিনাকি চলে আসলে পলাশ আর লতিকা বন্দুক তাক করলে লতিকা জিজ্ঞেস করে তুমি স্কুলের টিচার না, তাহলে এই বন্দুকের পেছনে কেন পড়েছো? পিনাকি বলে কি বলবো, কিছু টিচার বন্দুকের পেছনে তো কিছু ব্যাংকের পেটি ক্যাশের পেছনে। অর্থাৎ পিনাকি তাদের বিষয়ে সব জানে, তাই দুজনেই বন্দুক নামিয়ে নেয়। পলাশ বলে আমরা বন্দুক দিব না। পিনাকি বলে তোমরা আমার সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না, কারণ এই বাক্সগুলোর পেছনে শহরের সবচেয়ে বড় ডন বারমান পড়ে আছে, আর তার হাত থেকে বেঁচে গেলেও ইন্সপেক্টর ধার তোমাদেরকে ছাড়বে না, কারণ তাকেও এই খোঁজে লাগানো হয়েছে। এদের দুজনের হাত থেকে কোনোভাবে বেঁচে গেলেও কিছু সৎ পুলিশ আছে যারা ব্যাংকের ডাকাতদেরকে খুঁজছে। গ্রেফতার করলে 10 বছরের জেল। সেখানেও যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই। বার্মা আর ধার সেখানেও সমস্যা করবে। এদের সবার থেকে বাঁচতে হলে আমার সাথে হাত মেলাও। পলাশ বলে তুমি ওদের লোক না, তাহলে কিভাবে বিশ্বাস করব? পিনাকি বলে আমি ওদের লোক হলে ওরা আমার সাথে আসতো, কাউকে দেখতে পাচ্ছ? পলাশ লতিকা চুপ করে থাকায় পিনাকি বের হয়ে যেতে চায়। লতিকা তাকে থামিয়ে জিজ্ঞেস করে কি করতে হবে। সবাই এবার এক জায়গায় বসে। পিনাকি বলে আমাদের কিছু একটা বিনিময় করতে হবে, কিন্তু সেটা কি তা জানি না। লতিকা বলে দেবের নাম শুনেছো? পলাশ জিজ্ঞেস করে কে? পিনাকি বলে অস্ত্র পাচারের সবচেয়ে বড় সাপ্লায়ার। পুলিশ তাকে ধরেছিল, কিন্তু সরকারের নাকে তল দিয়ে বের হয়ে যায়। লতিকা বলে জি না, সে চোখে চোখ মিলিয়ে গিয়েছিল, কারণ তার কাছে এমন কিছু তথ্য ছিল যা সরকারকে শেষ করতে পারত। পলাশ বলে তাহলে আমরা পুলিশকে ধার সম্পর্কে জানিয়ে দেব। লতিকা বলে ধার একজন পুলিশ, আর আমরা টাকা চুরি করেছি, তাহলে আমাদেরকে কে বিশ্বাস করবে? তাই আমাদেরকে প্রমাণ সংগ্রহ করতে হবে, আর তার জন্যই ওই ফোন। পিনাকি বলে আর আমাদের ওই টাকাও লাগবে। লতিকা, পিনাকি আর পলাশ ধারের বাসায় আসে। পিনাকি জানালা দিয়ে উকি দিয়ে দেখে
দেখে ভিতরে ফোন আর টাকা দুটোই আছে। পলাশ বলে গ্রিলটা পুরনো মনে হচ্ছে, কেটে ফেলি। পিনাকি বলে বোকা নাকি, এটা পুলিশের বাসা, একটু শব্দ হলেই বুঝে যাবে। লতিকা জানালার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে একটা রাস্তা আছে। মিঠু সোনির বাসায় এসে জিজ্ঞেস করে ব্যাংকে কি করতে গিয়েছিলে? সোনি বলে জানি না। মিঠু কাছে এসে বলে ভয় পেও না, দিদি কি করতে গিয়েছিল, সে যদি অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাবে, বাচ্চারা কোনো শাস্তি পায় না। সোনি বাবার দিকে তাকিয়ে বলে সত্যি বলছি আমি জানি না। পিনাকি এসে বলে পুলিশ চলে গেছে। লতিকা আর পলাশ সোনির বাসার বাইরে এসে সোনি সোনি বলে চিৎকার করতে থাকে। সোনি এক জানালার কাছে এসে অভিমান করে বলে আমি কোনো কথা বলতে চাই না। লতিকা বলে আমি জানি তুই রেগে আছিস, তোকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, তার জন্য সরি। এই কয়দিন তোর উপর দিয়ে কি গেছে, তুই কি দেখেছিস আমি জানি না, কিন্তু আমরা এসব করেছি আমাদের বাসা বাঁচানোর জন্য, আর তার জন্য আমাদের অনেক টাকার দরকার। যদি আমরা ওই বাসা বাঁচাতে পারি তাহলে তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু আজকে ক্ষমা চাওয়ার জন্য আসেনি। আমাদের জীবন বিপদে, যেই পুলিশ তুফানকে মেরেছিল সে এখন আমাদেরকে মারতে চায়, আর একমাত্র তুই আমাদেরকে বাঁচাতে পারবি। সোনি জিজ্ঞেস করে কিভাবে? লতিকা বলে ওই পুলিশের বাসা থেকে তুফানের ফোনটা লাগবে। লতিকা বলে বুঝতে পারছি তুই সাহায্য করতে চাচ্ছিস না, কিন্তু কথা দিচ্ছি এবার যদি কোনো ভুল হয় তাহলে সবার সামনে আমি দাঁড়াবো। সোনি বাইরে এসে বলে দিদি চিন্তা করো না, ছোট বাচ্চাদের শাস্তি হয় না। সোনিকে পিনাকির কাছে নিয়ে আসলে সোনি ভয়ে পেছনের দিকে সরে যায়। লতিকা জিজ্ঞেস করে কি হয়েছে? সোনি বলে এই লোকই মুন্না ভাইকে মেরেছিল। লতিকা পলাশ আর চোখে তাকালে পিনাকি হাঁটু গেড়ে বসে বলে মিথ্যা বলবো না, তবে মুন্নাকে আমি মারিনি, বাটলো মেরেছে, তুমি তো দেখেছিলে। আমি কোনো আসামি না, আমি লতিকা দিদির মতোই ফেসে গেছি, এসব থেকে বের হতে গিয়ে এত ঝামেলা। আমি সাধারণ এক টিচার, আমাকে বিশ্বাস করো। লতিকা সোনিকে বলে উনি আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু তোর যদি ঠিক না মনে হয় তাহলে সাহায্য করিস না। সোনি চুপচাপ গাড়িতে এসে বসে। এই নতুন গ্যাং বের হয় নতুন এক মিশনে। রাত হয়ে গেছে, গাড়িতে বসে লতিকার পলাশের থেকে সত্য লুকানোর জন্য ক্ষমা চায়। পলাশ বলে সমস্যা নেই দিদি, আমি স্বার্থপর, সবসময় নিজের কথাই ভাবতাম, নিজের সাথে সাথে বাকিদেরকেও ঝামেলায় ফেলে দিয়েছি। আমি সবসময় ভাবতাম আমি এমন কেন, আমার পরিবার তো ভালো, কিন্তু আজ তার উত্তর পেয়ে গেছি। এই ঝামেলা শেষ হোক, সব 2 নাম্বারই কাজ ছেড়ে দিব। লতিকা বলে আমিও ওয়াদা করছি এরপর থেকে আর কিচ্ছু লুকাবো না। ধারের বাসায় এসে পিনাকি পলাশকে বলে তুমি গিয়ে নজর রাখো যে কেউ আসে কিনা। পলাশ চলে গেলে সোনি জানালা বেয়ে ভেতরে আসে। সোনি ব্যাগ নিয়ে দড়িতে বেঁধে দিলে পিনাকি লতিকা বাইরে থেকে টান দিতে থাকে, কিন্তু ব্যাগের সাইজ বড় হওয়ায় ব্যাগটা বের হচ্ছে না, তাই টাকা ব্যাগ থেকে বের করে হাতে হাতে বের করতে থাকে। তখনই পলাশ দেখে ধার এসেছে, দৌড়ে এসে সবাইকে বললে লতিকা সোনিকে বলে ফোন নিয়ে বের হয়ে আয়। পিনাকি মানা করে বলে না, এভাবে হলে প্ল্যান কাজ করবে না। পলাশ আর পিনাকির মধ্যে ঝগড়া লেগে যায়। পলাশ সোনিকে বলে তুই বের হ, তোর জীবন আগে। লতিকা সোনিকে বাইরে আসতে বলে, কিন্তু সোনি কি মনে করে যেন নিজে জানালা লাগিয়ে দেয়। পিনাকির সাথে সাথে দড়ি বের করে নেয়। লতিকা অসহায় মতো দাঁড়িয়ে থাকে, সে কিছুই করতে পারে না। তাহলে কি এবারও সোনিকে দেওয়া কথা সে রাখতে পারবে না? সোনি ভয়ে কাঁপতে কাঁপতে খাটের নিচে লুকিয়ে আছে। ধার রুমে এসে ব্যাগ নিচে দেখে আবার উঠিয়ে টেবিলের উপরে রাখে। ঠিক তখনই কলিং বেল বাজলে ধার গিয়ে দরজা খুলে লতিকাকে দেখে বলে বাহ, 25 বছরের ডিউটিতে 5000-এর মতো সারেন্ডার দেখেছি, কিন্তু তুমি প্রথম যে পুলিশের বাসায় এসে সারেন্ডার করছো। লতিকা ভিতরে এসে খাবার টেবিলে বসে। খাটের নিচ থেকে সোনি লতিকাকে দেখে। লতিকা ধারকে বলে আপনি বন্দুক চান তাই তো, সেটা পেয়ে যাবেন, কিন্তু এর পরিবর্তে আমার এবং পলাশে যেন কিছু না হয়। ধার বলে তুমি ভাবলে কিভাবে আমি তোমার কথায় রাজি হয়ে যাব? তোমরা ভাই বোন এমনিতেও ব্যাংক ডাকাতির কেসে জেলে যাবে। সোনি খাটের নিচ থেকে বের হয়ে আসে। ধার বলে বন্দুকের কথা, সে তো তোমাদেরকে জেলে নিয়েই বের করতে পারবো। লতিকা বলে এই সময় নদীর স্রোত অনেক বেশি, পলাশ এখন সেখানেই আছে, 5 মিনিটে যদি আমি কল না দিই তাহলে সে সব বন্দুক নদীতে ফেলে দিবে, আর আপনারা 20 বছর ধরে খুঁজলেও তা পাবেন কিনা সন্দেহ আছে। এখন আপনিই চিন্তা করেন যে কি করবেন। সোনি জানালা দিয়ে পিনাকে সব টাকা দেয়। ধারের স্ত্রী সেই রুমের দিকে যেতে গেলেই লতিকা দেখে বলে 1 গ্লাস পানি পাওয়া যাবে? সে পানি আনতে চলে যায়। এদিকে সোনি তার কাজ করতে থাকে, আর কাজ শেষ হয়ে গেলে সোনি যখন জানালার ওপারে চলে যাচ্ছে তখন লতিকা ধারকে বলে 20 সেকেন্ড সময় আছে, দ্রুত বলেন। ধারার উপায় না পেয়ে হ্যাঁ বলে দেয়। লতিকার হাতে সাথেই পলাশকে কল দেয়। পলাশ আর পিনাকে সোনিকে বের করে ব্যাগের সব টাকা গুছিয়ে নেয়। ধারের কল আসলেই ধার কল রিসিভ করতে যায়, আর সেই সুযোগে লতিকাও কোনো কথা না বলেই বের হয়ে যায়। ধার কল রিসিভ করলে অপর পাশে কেউ কোনো কথাই বলে না। ফিরে এসে দেখে লতিকা সেখানে নেই, মানে কলটা লতিকাই করেছিল। বারমান তার ক্লায়েন্টকে কথা দেয় যে আগামীকালের মধ্যেই তার বন্দুক পেয়ে যাবে। পারু বলে এত বিশ্বাস করছো কেন? আমি ওকে তো একদমই বিশ্বাস করতে পারি না, না জানি কখন কি করে বসে। তখনই পিনাকির কল আসে। পিনাকি বলে একটা ছবি পাঠিয়েছি দেখেন। বারমান দেখে সেখানে বন্দুকের ছবি। পিনাকি বলে বলেছিলাম না কাজটা আমি নিয়েছি, শেষও আমি করব। বারমান বলে তুমি এখনই নিয়ে চলে আসো, তোমাকে আমি শিক্ষামন্ত্রী বানিয়ে দিব। পিনাকি বলে সম্ভব না, চারিদিকে চেকপোস্ট, আপনি জঙ্গলের ফ্যাক্টরিতে চলে আসেন, বাটলু জায়গাটা চেনে, আমি সকালেই পৌঁছে যাব। আর একটা জিনিস আছে যেটা এখন দেখাতে পারছি না, তবে এটুকু বলতে পারি ধার আর কখনো আপনার কাছে 50% চাইবে না। কল কাটার
ঘন্টার পর লতিকা পিনাকিকে জিজ্ঞেস করে বারমান রাজি হয়ে গেছে। পিনাকি বলে মনে হচ্ছে, দেখা যাক। জঙ্গলের মধ্যে আগুন ধরিয়ে সবাই সকালের জন্য অপেক্ষা করছে। লতিকা পিনাকিকে বলে আমার স্বপ্ন ছিল ট্রাকিং এ যাব, এমনই কোনো জঙ্গলের মধ্যে নদীর পাড়ে শান্তিতে ক্যাম্পিং করব। পিনাকি বলে তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। লতিকা বলে হ্যাঁ, তবে সেই শান্তিটা নেই। পিনাকি বলে মানুষ যা চায় তা হুবহু পায় না। পিনাকি বলে জানো, আমি এখানেই বড় হয়েছি, চেয়েছিলাম বড় কোনো শহরে যাব, গিয়েও ছিলাম, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি, তাই আর এখন কিছুই চাই না। ভয় লাগে যদি আবার সবকিছু হারিয়ে ফেলি। পিনাকি একটা লকেট বের করে অন্যমনস্ক হয়ে যায়, আর এটাই সেই লকেট যেটা সে ওই সুরঙ্গের কঙ্কালে পেয়েছিল। লতিকা জিজ্ঞেস করে এটা কার? পিনাকি বলে আমার বাবার, তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তবে তার এই শেষ সম্বলটা পেয়েছি। লতিকা বলে আমার বাবাও হারিয়ে গেছে, না তাকে পেয়েছি আর না তার কোনো শেষ সম্বল। পিনাকি বলে জানি। লতিকা বেশ অবাক হয়ে যায়। পিনাকি বলে আমার পুরো নাম পিনাকি দেব বর্মন, কিন্তু সবাই পিনাকি দেব নামে চেনে। ছোটবেলায় তোমার বাবা যেই বন্দুকের জন্য গুম হয়েছিল, আমার বাবাও সেই একই কারণে গুম হয়। তুমি জানো পুরুলিয়াতে তুমি একা যাকে আমি আমার সব সত্য বলেছি। লতিকা জিজ্ঞেস করে একদিনে এত বিশ্বাস হয়ে গেছে যে আমাকে সব বলে দিলে? পিনাকি বলে ব্যাপারটা বিশ্বাসের না, কাল যদি আমাদের প্ল্যান ফেল হয়ে যায় তাহলে কাউকে না কাউকে তো আমার সম্পর্কে জানতে হবে, আর আমি সব বলিনি। লতিকা বেশ রেগে যায়। পরের দিন সকালে ধার পুরো আলমারি খোঁজে, কিন্তু কোথাও সেই ব্যাগ আর সেই ফোন পায় না। তাই স্ত্রীকে ডাকলে সে বলে আমি সব জানি না। ধার সব চিন্তা করে বুঝতে পারে এটা লতিকারই কাজ। নদীর ধারে ধার লতিকার কাছে এসে বলে গত রাতে আমার বাসায় চুরি হয়েছে। লতিকা বলে কেমন চুরি? আমি পেটি ক্যাশ চুরি করেছি, তার মানে এই না যে চুরি আমার পেশা। ধার জিজ্ঞেস করে বন্দুক কোথায়? লতিকা বলে সেটা সেফ জায়গাতেই আছে, সাথে নিয়ে তো আর ঘুরতে পারবো না, আসেন আমার সাথে। এদিকে ফ্যাক্টরিতে পিনাকি বারমানকে সে ভিডিও দেখায়। বারমান খুশি হয়ে বলে বাহ, খুব ভালো কাজ করেছো তো। পিনাকি বলে ধারের বাসায় এই ফোন আর টাকার ব্যাগ পেয়েছি। বারমান জিজ্ঞেস করে আর বন্দুক? তখন লতিকা ধারকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। এদিকে পলাশ থানার বাইরে দাঁড়িয়ে আছে। মিঠু চা পান করতে এসে পলাশকে দেখলে পলাশ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। মিঠু তাকে ধাওয়া করতে শুরু করে। লতিকা ফ্যাক্টরির ভিতরে ধারকে বন্দুক দেখাচ্ছে। হঠাৎ কিছু শব্দ পেয়ে ধার জিজ্ঞেস করে তোমার ভাই এসেছে? লতিকা বলে জানি না, দেখে আসি। ধার বলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। পলাশ মিঠুকে ফ্যাক্টরির দিকে নিয়ে আসতে থাকে। ধার দেখে বারমান তার দল বল নিয়ে আসছে। বারমান ধারকে বলে একটা ভিডিও দিচ্ছি, দেখো। ধার দেখে বলে আগে শুধু ব্যাংক ডাকাতি করতে, এখন বাসায়ও চুরি করো নাকি? তোমাকে জমিদার ভেবেছিলাম, তুমি তো ছেঁচড়া চোর। এই কথা শোনা মাত্রই বারমানের লোকেরা ধারের দিকে বন্দুক তাক করে। লতিকা দেওয়ালের আড়ালে বন্দুক হাতে লুকিয়ে ভয়ে কাঁপছে। বারমান ধারকে বলে তুই উল্টা রাস্তা দিয়ে চলে যা, না হলে তুই আজ মরবি। ধার পিছনের দিক থেকে এসে লতিকার সামনে দাঁড়ায়। লতিকা বুঝতে পারে না ধার এখন কি করবে। ধার কিছু চিন্তা করে হুট করে লতিকার হাত থেকে বন্দুক নিয়ে বারমানের দিকে গুলি করতে শুরু করে। গল্প চলে আসে কিছুক্ষণ পরে। পুরুলিয়া থেকে 500 কিলোমিটার দূরে পুরী, উড়িষ্যা। বারমানের সাথে 2005 সালে কাজ করা সেই দুই লোক বসে বসে রান্না করছে। একজন বলে বারমান কি আসলেই মারা গিয়েছিল? অপরটা রেগে বলে ফোনে যা শুনেছি তাই বলেছি, আর জানতে চাইলে নিজেই কল করো। লোকটা বলে রাগ করছো কেন, বলো না কি হয়েছে। অপলোকটা বলে গোলাগুলিতে বারমানের অর্ধেক সৈনিক খতম হয়ে যায়। সুযোগ পৌঁছে বারমান উপর থেকে ধারের পেছনে দাঁড়িয়ে যে এমনি গুলি করবে, ঠিক তখনই লতিকা রড দিয়ে বারমানের হাতে বাড়ি মেরে বন্দুক ফেলে দেয়। ধার লতিকাকে নিয়ে পালিয়ে যেতে গেলে বাটলু গুলি চালানো শুরু করে, কিন্তু AK-56 কত গুলি বা থাকবে, তাই একসময় গুলিও শেষ হয়ে যায়। তাই ধার তার সরকারি বন্দুক বের করে, কিন্তু সেটাও বেশিক্ষণ চালাতে পারে না। গুলি শেষ বুঝতে পেরে বারমান এগিয়ে আসলে লতিকা আর ধারকে মারতেই তখনই পলাশ এসে গাড়ি দিয়ে দেয় ধাক্কা। বারমান সাথে সাথেই নিচে পড়ে যায়। ধার আর লতিকা দৌড়ে গাড়িতে উঠলে বাটলু গুলি করে। ধার বাটলুকে গুলি করে মেরে ফেলে। লতিকা খেয়াল করে বারমানের নকল পা খুলে গেছে। সবাই দ্রুত বের হয়ে যায়। বাটলুকে বাঁচাতে পিনাকি দৌড়ে বাটলুর পা ধরে টানে, আর বাটলু ধরে বারমানের পা, যে কিনা টাকার ব্যাগ ধরে রেখেছিল। এরপরেই সবসময়ের মতো সব শেষে পুলিশ আসে, বারমানের দলকে গ্রেফতার করে নেয়। ফ্যাক্টরি থেকে ফেরার পথে ধার বলে এনকাউন্টার কি জানো, 10টা করেছি, আজ আরো 2টা করব বলে গাড়ি দাঁড় করাতে বলে। পলাশ গাড়ি দাঁড় করালে ধার বন্দুক তাক করে পলাশের গাড়ি থেকে বের করে নিচে ফেলে বন্দুক দিয়ে চেপে ধরে। লতিকা ভয় তাকে আটকাতে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ধার বলে আমার সাথে চালাকি, আমার টাকা আর ফোন তোরাই চুরি করেছিস। লতিকা বলে আমরাই আপনার জীবন বাঁচিয়েছি। ধার বলে এই জন্যই ছেড়ে দিচ্ছি, তবে আমার যে টাকা গেছে এর ঘাটতি কে পূরণ করবে? পরিস্থিতি সামাল দিতে লতিকা বলে আমার কাছে বন্দুক আছে। ধার বলে আমার সাথে আবারও খেলছিস? লতিকা বলে না, সত্যি ফ্যাক্টরিতে 30% ছিল আর বারমানের লোক আমাদের পেছনে ছিল, তাই এই কাজটা করেছিলাম। আপনি চলেন, বাকি 70% বন্দুক আমাদের কাছে আছে, শুধু পেটি ক্যাশের কেসে আমাদের নামটা সরিয়ে দিয়েন। পরের দিন ধার আর ফয়সাল ওয়াসিপুরের গ্যাং এর নাম করে বলে আমরা বিপুল পরিমাণের অস্ত্র জব্দ করেছি। গ্যাং এর লিডারকে পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। পিনাকি আর পারু এই খবর শুনছে। এই ঘটনায় বারমানের অবস্থা বেশ নাজুক হয়ে গেছে। পারু বলে আমাদের নাম নেয়নি। পিনাকি বলে ভালোই তো, বন্ধুত্বের হাত
হাত বাড়াচ্ছে। পারু বলে হাত মেলানোর জন্য সাপের কোনো হাত থাকে না, দ্বিতীয়বার অ্যাটাক করার আগেই তার হাত কেটে দেওয়াটাই ভালো। পিনাকি বলে রানী আর মন্ত্রী মানে আমি আর আপনি থাকতে রাজার কিচ্ছু হবে না। পারু বাটলুর কথা জিজ্ঞেস করলে পিনাকি বলে সে এখন ভালো আছে, গুলি বের করা হয়ে গেছে। পারু বলে ওর খেয়াল রেখো। ধার থানায় আসলে লতিকা আর পলাশ হাসি দিয়ে উঠে দাঁড়ালে ধার তাদেরকে পাত্তাই দেয় না। রুমে এসে মিঠুকে বলে যার শেষ ভালো তার সব ভালো। মিঠু বলে কিন্তু আপনি ফয়সাল গ্যাং এর নাম নিয়েছেন কেন? আমি তো বার্মানের লোককে ধরেছি। ধার বলে তুমি কি ওখানে বার্মানকে দেখেছো? মিঠু বলে আমি ওদেরকে চিনি। ধার বলে কিন্তু ওরা ফয়সালের হয়ে কাজ করতো। তুমি এক কাজ করো, হাসপাতালের সাথে যোগাযোগ রাখবে, কারোর জ্ঞান ফিরলে যেন আমাদেরকে বলে। আর ঝাড়খণ্ড পুলিশের কন্ট্যাক্টে থাকো, তুফানের খোঁজ পেলে সাথে সাথে গ্রেফতার করো। মিঠু জিজ্ঞেস করে ওই ভাই বোনের কি করবো? ধার বলে ওরা কিছুই করেনি। মিঠু বলে কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে। ধার বলে ওরা মধ্যবিত্ত পরিবারের পেটের দায়ে হয়তো প্রতারণা করেছে, কিন্তু প্রতারণা আর ডাকাতির মাঝে পার্থক্য আছে। মিঠু বলে আমাকে একটা সুযোগ তো দিন, ওদের জিজ্ঞাসাবাদ করি, আমি সব সত্য বের করে ফেলবো। ধার রেগে বলে বাচ্চা আমাকে তো জিজ্ঞেস করেছো, কিছু পেয়েছো? মিঠু বলে ওদেরকে একবার জিজ্ঞেস করতে দিন। ধারা তর্কে না পেরে ঝাড়ি দিয়ে বলে যা বলছি তাই করো। মিঠু হতাশ হয়ে বাইরে এসে লতিকা আর পলাশের দিকে তাকালে তাদের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। লতিকা ভিতরে আসে। ধার বলে কেস তো শেষ হয়ে গেছে, কিন্তু ওই বাচ্চা একটা ভিডিও করেছিল। লতিকা জিজ্ঞেস করে ফোনটা কোথায়? ধার বলে সেটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি ওই বাচ্চার সাথে দেখা করতে চাই। লতিকা বলে বাচ্চাটা এখনো ট্রমার মধ্যে আছে, আমার মনে হয় না ওর কিছু মনে পড়বে, আর পড়লেও আগে আমাকেই বলবে আর আমি আপনাকে বলবো। ধার বলে ঠিক আছে এখন যেতে পারো, আর যদি কিছু দরকার হয় আমাকে জানাবে। লতিকা হাসি মুখে যেতে যেতে বলে একটা সাহায্য তো লাগবে। পরের দিনই ব্রেকিং নিউজ হয়ে যায় যে ব্যাংক ডাকাতিতে এভি স্কুলের হেড কোচ ঈশান শর্মা জড়িত। পুলিশ তার অফিস থেকে ব্যাংক থেকে ডাকাতি হওয়া কিছু টাকার বান্ডিল পেয়েছে। শর্মাকে পুলিশ টানতে টানতে নিয়ে যায়। লতিকা আর পলাশ দূরে দাঁড়িয়ে থাকে। পলাশ বলে বেশি বেশি করে ফেললাম নাকি? লতিকা বলে ওই মানুষরূপী শয়তানের জন্য এটাই যোগ্য। বাসায় এসে দেখে ঘটক বাড়ি ভাঙার জন্য লোক নিয়ে এসেছে। পলাশ জিজ্ঞেস করে কত টাকা বাকি? ঘটক বলে 8.5 লাখ। লতিকা ইশারা করলেই পলাশ বুলডোজারের উপর থেকে টাকার ব্যাগ ফেলে। লতিকা ব্যাগটা ঘটকের দিকে ছুড়ে মারে। এত টাকা পেয়ে ঘটক তো অবাক। টাকা দিয়ে সাথে সাথেই তাদের বাসার দলিল নিয়ে নেয়। বাসা বাঁচাতে পেরে পলাশও বেশ খুশি, কিন্তু লতিকার মুখটা ফ্যাকাশে। পলাশ জিজ্ঞেস করে কি হয়েছে? লতিকা বলে সেদিন যখন ফ্যাক্টরিতে গুলি চলছিল বলেই লতিকা ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ সেদিনও বারমান পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভাঙা পা বের হয়ে গিয়েছিল, যেমনটা আজ ফ্যাক্টরিতে হয়েছে। তার মানে বারমানই তার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল, আর তার বাবার মৃত্যুর জন্য বারমান দায়ী। এইসব জেনে পলাশ যদি এবার প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাই তাকে আর কিছুই বলে না। পলাশ বলে তুমি কথা দিয়েছিলে আমাকে সব বলবে। লতিকা বলে ভেবেছিলাম তোদের আর দেখতে পারবো না। পলাশ বলে যা বোকা, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। এইভাবেই দুষ্টু মিষ্টি খুঁচুরিতে এই পরিবারের হারানোর সুখটা আবারও ফিরে আসে। লতিকা স্কুলে আসলে প্রিন্সিপাল জিজ্ঞেস করে কেমন আছো, সোনির কি অবস্থা? লতিকা বলে ভালো, আর সোনি এখনো ট্রমায় আছে, তার উপরে ফাইনালও খেলতে পারেনি। প্রিন্সিপাল বলে সোনিকে সোনু বানিয়ে খেলানোটা কি ঠিক হয়েছিল? কর্তৃপক্ষ তোমাদের দুজনের উপরে অ্যাকশন নিতে পারতো, কিন্তু ওই ঘটনার জন্য ছাড় দিয়েছে। লতিকা বলে একটা মেয়েকে ছেড়ে সাজিয়ে খেলাটা কি অন্যায়? ওর কাছে তো কোনো এক্সট্রা পাওয়ার ছিল না, ওর ট্যালেন্ট দেখানোর জন্য এই একটাই রাস্তা ছিল, তবে এমন আর হবে না। প্রিন্সিপাল বলে একটা কথা আছে। কিছুক্ষণ পর লতিকা বাইরে খুশি মনে গ্রাউন্ডের এক কোনায় সোনিকে বসা দেখে তার কাছে আসে। সোনি ক্ষমা চেয়ে বলে আমি ফাইনাল খেলতে পারিনি। লতিকা বলে তোকে তোরা ধন্যবাদ দেওয়া উচিত, তোর জন্যই টিম ফাইনালে গেছে, কিন্তু তোকে আর ছেলেদের টিমে খেলতে দিবে না। সোনি মন খারাপ করলে লতিকা বলে ম্যাডাম বলেছে সোনির মতো এত ট্যালেন্টেড মেয়ে যেখানে আছে তাহলে সেখানে গার্লসদের টিমও বানানো উচিত। সোনি অনেক খুশি হয়ে যায়। লতিকা বলে দলের ক্যাপ্টেন কিন্তু তুই হবি। পুরোনো এক বিল্ডিং এ পিনাকি বাটলোর জন্য ওষুধ নিয়ে এসে পরম যত্নে খাইয়ে দেয়। বাটলো জিজ্ঞেস করে ফ্যাক্টরি সম্পর্কে ধার কিভাবে জানলো? পিনাকি বলে তা কি জানি, পুলিশের কোনো সোর্স আছে হয়তো, সেভাবে জেনেছে। বাটলো বলে মাঝখানে যদি ওই লতিকা না আসতো তাহলে ধারকে তো ওখানেই শেষ করতাম। একবার সুস্থ হয়ে নি, তারপরে লতিকা আর ধার ওদেরকে দেখে নিব। পিনাকি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে তো লতিকাকে মনে মনে পছন্দ করে ফেলেছে, আর বাটলু বেশি ঘাটাঘাটি করলে তার সত্য জেনে যাবে। অনেক চিন্তার পরে পিনাকি বাটলুর পায়ের নিচ থেকে বালিশ নিয়ে বাটলুর মুখে চেপে ধরে। অনেকক্ষণ হাতাহাতির পরে বাটলু কোন রকম নিজেকে ছাড়িয়ে পাতে গেলেও এই অবস্থায় পেরে ওঠে না। পিনাকি বাটলুকে ধরে তাকে সেখানেই শেষ করে দেয়। মা দিদা পুরী থেকে ফিরে আসে। লতিকা দৌড়ে এসে বাসার দলিল মাকে দিলে মা অনেক খুশি হয়ে যায়। সোনিও এখন নিজের আসল পরিচয়ে গার্লস টিমে ফুটবল খেলছে। লতিকার পরিবারে ফিরে এসেছে পুরনো সেই শান্তি। লতিকা বলেছিলাম না ওই ধাঁধাটা টাইম বোমের মতো। ধাঁধার সমাধান করতেই কিছু রহস্য আপনা আপনি সমাধান হয়ে গেল, যেমন বাবার লুকানো সেই বন্দুকের রহস্যের সমাধান। তবে এখনো কিছু রহস্যই রয়ে গেছে, যেমন বাবার মৃত্যুর পেছনে বারমানের হাত আছে, সেই রহস্য আজও অজানা। মুখোশধারী ধারের আসল সত্য আজও
ডিপার্টমেন্টের কেউ জানে না। পিনাকির সত্য যে সে বারমানের বড় ভাইয়ের ছেলে, মানে সে আসলে তার বাবার মৃত্যুর বদলানিতে বারমানের মতো রাবণের লঙ্কায় বিভীষণ হয়ে ঢুকেছে। এত বছর পর ফাইনালি পিনাকি তার বাবার শেষকৃত্য করতে পারে। বাবার কঙ্কাল পরিয়ে বাবার জন্য হাত জোর করে প্রার্থনা করতেই তার চোখ ছলছল করে ওঠে। দূর থেকে লতিকা আর পলাশ পিনাকিকে চিতার পাশে দেখছে। তখনই সেখানে মিঠুকে আসতে দেখে লতিকা শক্ত করে ভাইয়ের হাত ধরে। তাহলে কি এই দুই ভাই বোন মিঠুর কাছে ধরা পড়ে যাবে? লতিকা বলে, এমন না জানি আরো কত রহস্য আজও কেউ জানতে পারেনি। আপাতত এসব লুকিয়ে আছে, কিন্তু যেদিন এই রহস্য বের হয়ে আসবে সেদিন হবে লঙ্কা কাণ্ড। না জানি এই ভয়ানক খেলায় আর কি কি হওয়ার বাকি আছে। আর সেই সকল অজানা রহস্য এই হাসি খুশি পরিবারে আবার নতুন কি তুফান আনতে চলেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।